আচ্ছা, আমাকে একটু জানাও যে সব ঠিক আছে কিনা, সব ওকে আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। ওয়েলকাম আসসালাম, কেমন আছো সবাই? না, ওই ব্যাপে ক্লাস হবে না, শুধুমাত্র ফেসবুকে ক্লাস হচ্ছে আজকে। হ্যাঁ, আজকে ওই ব্যাপে ক্লাস হচ্ছে না। আমি একটু লস্ট প্রজেক্টে শেয়ার করে দিচ্ছি, জাস্ট এ মোমেন্ট। আজকে আসলে আমরা জুওলজির সাজেশন ক্লাস যেটা সেটা হচ্ছে। আমি তোমাদের রুটিনটা দিইনি এর জন্য যে রুটিনটা ফলো করা একটু টাফ হচ্ছে আমার জন্য, কারণ আমাদের সেলিব্রেশন যেটা সেটা একটু দ্রুতই করে ফেলতে হচ্ছে। আমরা এবার আসলে ডেন্টালে যারা চান্স পাবে এবং ওয়েটিং থেকে যারা টানবে, আমরা সবসময় দেখছি ওয়েটিং থেকে যারা টানে ওরা সেলিব্রেশনটা আসলে মিস করে। ফলে ডেন্টালে যারা চান্স পাবে এবং ওয়েটিং থেকে যারা টানবে তাদের জন্য আলাদা করে আমরা করব, এবং মেডিকেলের জন্য আমরা আলাদা করে করব। যার জন্যই হচ্ছে আমাদের আমাদের ওই ব্যস্ততাটা যাচ্ছে, যার জন্য আমি হচ্ছে উম, একটু সময় ম্যানেজ করতে কষ্ট হচ্ছিল, যার জন্য আমি রুটিনটা দিইনি। তবে আগামীকাল সকালে হচ্ছে বোটানি সাজেশন ক্লাস আছে, ঠিক একই সময়ে। আচ্ছা, এখন একটু বলি যে একইভাবে যাদের আসলে ডেন্টালের জন্য এখন প্রিপারেশন নিচ্ছ, ডেন্টালে আমরা চান্স পাওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। তবে একটা ব্যাপার মনে রাখবা, ডেন্টালের সিট কিন্তু খুব বেশি না। এবং তোমরা এটাও দেখবা যে মেডিকেলে যারা চান্স পেয়ে বসে আছে তাদের অনেকেই ডেন্টালে চান্স পেয়ে বসে আছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক, যেটা আমরা কখনো চাই না। আমরা সবসময় পছন্দ করেছি মেডিকেলে যারা চান্স পাচ্ছে তারা যেন ডেন্টালে পরীক্ষা না দেয়। তো যাই হোক, ওইখানে ওয়েটিং এ ওয়েট করা থাকা লাগে। তবে ওভারঅল ডেন্টালের সিট আসলে কম, ফলে কাটমার্কটা বেশি হয়। ফলে তুমি যেন একটু বেশি নাম্বার তুলতে পারো সেই জায়গায় একটু চেষ্টা করতে হবে, এবং বেশি নাম্বার তুলতে গেলে তোমাকে বেশি দাগাইতে হবে, যেটা আমরা সবসময় বলি যে ভাইয়া একটু বেশি দাগাও। হ্যাঁ, তো ওই জিনিসটা তুমি যেন একটু ফলো করো, যে আমি যেন একটু বেশি দাগাই। আমার কথা কি শোনা যাচ্ছে? সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলো। আচ্ছা, সাউন্ড কম। আচ্ছা, ঠিক আছে, আমি একটু চেক করছি যে সাউন্ডটা কম কিনা। আচ্ছা, এবার আমাকে একটু জানাও তো যে সাউন্ডটা ঠিক আছে কিনা। এবার আমাকে একটু জানাও যে সাউন্ডটা ঠিক আছে কিনা। আচ্ছা, ক্লাস শুরুর আগে আমরা সাউন্ডটা ঠিক করে ফেলবো হোপফুলি। জাস্ট এ মোমেন্ট। সাউন্ডটা এবার বেটার কিনা একটু বলবা। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, শোনো। আমাদের চেষ্টা করতে হবে দ্রুততম সময়ে চান্স পাওয়ার জন্য। কেন চেষ্টা করতে হবে? কারণ যত সময় যাবে তত স্বাভাবিকভাবে কষ্ট বেশি হবে। ফলে এখন একটু বেশি এফোর্ট দিয়ে, একটু বেশি পরিশ্রম করে যদি আমরা একটা সিট সিকিউর করতে পারি, এবং যারা সেকেন্ড টাইম অনেকেই প্ল্যান করে ফেলছো যে ভাই আমি সেকেন্ড টাইম দিতে চাই, সেকেন্ড টাইম দিয়ে মেডিকেলে চান্স পেতে চাই, তো সেকেন্ড টাইম দিয়ে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রেও একই পরামর্শ, যে আগে ডেন্টালটা দাও, ডেন্টালের পরেই আমাদের সেকেন্ড টাইম ক্লাস শুরু হবে। তবে এর সাথে সাথে আমরা কিন্তু তোমাদেরকে সাজেস্ট করি যে এর সাথে সাথে ভার্সিটির যে প্রিপারেশন সেটাও তুমি নিবা। কারণটা হচ্ছে একটা ভার্সিটিতে সিট সিকিউর করে রাখাটা ভালো, খুবই ভালো। এখন তোমরা কিছু এক্সাম্পল, যেমন আমি যদি বলি যে হুমায়রা, ও হচ্ছে ফার্স্ট টাইম এবার ঢাকা মেডিকেলে চান্স পেলো, ফার্স্ট টাইম কিন্তু ডেন্টালে ভর্তি ছিল। ও চান্স পাইছিল, ভর্তি হয় নাই। তবে আমার মনে হয় না, মানে ব্যক্তিগতভাবে, যে এত কনফিডেন্স দেখানো উচিত। এটা ডিপেন্ডস, যে কিছু কিছু বাচ্চা আছে খুবই কনফিডেন্ট এবং ও জানে যে ও পারবে। ঠিক আছে, আমার কথা কি তুমি বুঝতে পারছো? যে ও জানে যে ও, মানে ফার্স্ট টাইম কোনো কারণে মেডিকেলে মিস গেছে, কিন্তু ও জানে যে ও সেকেন্ড টাইম চান্স পাবে, এটা ও জানে। ঠিক আছে, তো
অতটুকু কনফিডেন্স, কারণ স্বাভাবিকভাবেই ও স্কুল কলেজ থেকে খুবই টপার ছিল, কোনো কারণে মিস গেছে, ও ফুল কনফিডেন্ট। তবে আমার মনে হয় বেশিরভাগের ক্ষেত্রে আমাদের আসলে একটু ভার্সিটি দেওয়া উচিত, অন্তত ভার্সিটিতে চান্স পেয়ে থাকা উচিত। এটা হচ্ছে প্রথম কথা। সাউন্ড এখনো কি কম? সাউন্ড কি এখনো কম লাগতেছে তোমাদের কাছে? হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড এখনো কম লাগতেছে তাই তো? আচ্ছা, হ্যালো হ্যালো। আচ্ছা, আমি দুটো মাইক কানেক্ট করছি, এখন দেখো তো সাউন্ডটা ঠিক আছে কিনা। আমি দুইটা মাইক কানেক্ট করতেছি, হ্যাঁ, এখন দেখো যে সাউন্ডটা বেটার আসে কিনা, নাকি আগের মতোই কম সাউন্ড। আমি দুইটা মাইক কানেক্ট করতেছি, হ্যাঁ, এখন দেখো যে সাউন্ডটা বেটার আসে কিনা, নাকি আগের মতোই কম sound? আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা এখন চলে আসো। প্রথমত একটু বলে রাখি যে ডেন্টালের প্রশ্ন আমার ধারণা যে সহজ হবে। ডেন্টালের প্রশ্ন সহজ হবে, কমন জায়গা থেকে প্রশ্ন হবে, ফলে অনেক ডিপ থেকে পড়ার দরকার নাই। যা পড়ে আসছো এতদিন সেটাই পড়বা। আরো একটা নিউজ হচ্ছে মেডিকেলের সাজেশন আর ডেন্টালের সাজেশন, মানে মেডিকেলের পড়ার ডেন্টালের পড়ার ভিতর 1% পার্থক্য নাই। আবার বলি 1% পার্থক্য নাই। ফলে এতদিন ধরে মেডিকেলের জন্য তোমরা পড়ছো, যে সাজেশন পেয়ে আসছো, যে গাইডলাইন পেয়ে আসছো। এবং আরো একটা ব্যাপার কি, আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়াটা ইম্পর্টেন্ট। ধরো ফার্স্ট টাইম মিস গেছে, এক্ষেত্রে আমরা নিশ্চয়ই কিছু ভুল করছি হয়তো। কি ভুল করছো এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। সেটা হতে পারে যে তুমি ভুল গাইডলাইন ফলো করছো, হতে পারে যে তোমার স্ট্র্যাটেজি ভুল ছিল। এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে ফার্স্টে, যে তুমি কি ভুল করছো, এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা ডেন্টালে যেন ওই ভুলগুলো না করি, রিপিট ভুলগুলো না করি। আচ্ছা, আর মেডিকেল ভর্তি পরীক্ষার হলে অনেকেরই নার্ভাসনেস চলে আসছে, বিভিন্ন ইস্যু হয়েছে। তো সেইগুলো যেন ডেন্টাল ভর্তি পরীক্ষার হলে না আসে, কারণ অলরেডি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিছো, তোমার একটা এক্সপেরিয়েন্স আছে। ফলে সাজেশন ক্লাসে আমি আসলে তোমাকে বলে দিব যে কি কি পড়বা। তার আগে একটু বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা, এবার কিন্তু জুলজি থেকে 17টার মতো প্রশ্ন আসছে। গত বছর বা তার আগের বছর বোটানি থেকে প্রশ্ন বেশি আসছে, কিন্তু এর আগে সবসময় জিওলজি থেকে প্রশ্ন বেশি আসতো, বোটানি থেকে কম আসতো। গত একটা দুইটা বছর একটু অন্যরকম হয়েছে, কিন্তু এই বছর আবারও আগের ধারায় ফেরত আসছে, যে জিওলজি থেকে প্রশ্ন বেশি আসছে এবং তাই হওয়া উচিত। তো চলো আমরা একটু দেখি যে জিওলজির যে প্রশ্নগুলো আসছে, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যারা করে তারাই ডেন্টালের প্রশ্ন করে, ফলে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা বিশ্লেষণ করাটা গুরুত্বপূর্ণ তোমার জন্য, এতটুকু বলে রাখি। আর তোমরা অনেকে প্রশ্নের কোয়ালিটি খারাপ হয়েছে এটা আমি বলবো না, আসলে সমস্যা যেটা হয় যে তারা প্রশ্ন তুলে। ধরো আমি অনেক প্রশ্ন দেখলাম যে খুব ভালো প্রশ্ন, কিন্তু সমস্যা হচ্ছে প্রশ্নগুলো তোলা প্রশ্ন, উনি নিজে রেডি করে নাই কোশ্চেনটা, এটাই হচ্ছে মেইন সমস্যাটা। তো চলো আমরা ওই প্রশ্নটা একটু দেখতে চাই, হ্যাঁ। আচ্ছা, তো আমি একটু জিওলজির প্রশ্নগুলো তোমাকে একটু দেখাচ্ছি, ঠিক আছে ভাইয়া? একটু জিওলজির যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমাকে একটু দেখাই, যে সেই প্রশ্নগুলো কই থেকে আসছে এবং তোমার আসলে কি করা উচিত। তো আলাদা করা নাই, আমি একটু খুঁজে খুঁজে বের করে দেখতেছি, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে আমরা একটা প্রশ্ন পাচ্ছি, নিচের কোনটিতে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয়। তো তোমরা জানো যে সিলেন্টেরন, তো সিলেন্টেরনেই পরিপাক সংঘটিত হয়, ওইটার নামই হচ্ছে পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এবং তোমার সিলেন্টেরনেই পরিপাক সংবহন গহ্বর, যেহেতু মানে বহিঃকোষীয় পরিপাকও ওইখানেই হয়, অন্তঃকোষীয় পরিপাকও ওইখানে হয়। তবে এখানে কিন্তু বলা আছে যে কোন কোষে সিলেন্টেরনের কোন ধরনের কোষে বহিঃকোষীয় পরিপাক হয়, কোন ধরনের কোষে অন্তঃকোষীয় পরিপাক হয়, সেটাও স্পেসিফিক বলা আছে। কিন্তু দিন শেষে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ঠিক এতটুকু কনফিউজিং হয়। কিরকম, তুমি যদি আসতো যে কোনটাতে হাইড্রার পরিপাক সংঘটিত হয়, চোখ বন্ধ করে তুমি দাগাইতা, কিন্তু বহিঃকোষীয় দেওয়ার কারণে বা যদি অন্তঃকোষীয় দেওয়ার কারণে তুমি ওইখানেই একটু তুমি কনফিউজড হয়ে যাবে যে আসলে বহিঃকোষীয় দিলে কই হয়। তো এই জায়গাগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে? তো মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, তোমরা ইউটিউবে মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ লিখে সার্চ দিলে আমার একটা ভিডিও চলে আসবে।
তো ওই যে ভিডিওটা খুব 10-15 মিনিটের মনে হয় একটা ভিডিও, ওই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে মস্তিষ্কের কাজ নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। 8 নম্বর অধ্যায়ে তুমি ঘুরলে ফিরলেই দেখবা মস্তিষ্কের কাছ থেকে প্রশ্ন আসে, অন্তঃক্ষরা গ্রন্থির সক থেকে প্রশ্ন আসে। এই দুটো অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো মস্তিষ্কের বিভিন্ন অংশের কাছ থেকে এবারও প্রশ্ন আসছে ক্ষুধা। তো তোমরা জানো যে আমাদের যে অনিচ্ছাকৃত কাজগুলো রয়েছে, অনিচ্ছাকৃত যে কোনো কাজ, হ্যাঁ আমি তোমাকে মানে অনিচ্ছাকৃত কিরকম, যে এই যে ক্ষুধা লাগছে, তুমি এটাকে কন্ট্রোল করতে পারো? কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, তো এই যে অনিচ্ছাকৃত যে কাজগুলো, সেই কাজগুলো কন্ট্রোল করা হচ্ছে হাইপোথ্যালামাস। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে একটু চলে আসো, অনিচ্ছাকৃত কাজগুলো কন্ট্রোল করে হচ্ছে হাইপোথ্যালামাস। এরপরে আমরা দেখব হচ্ছে এরপরে কি প্রশ্ন ছিল। আচ্ছা, ডেল্টয়েড টিউবারোসিটি। দেখো তোমাকে একটা ব্যাপার বলি, তুমি হিউম্যানস যখন পড়ছো তুমি সেখানে কিন্তু ডেল্টয়েড রিজ পড়ছো, যে ডেল্টয়েড হচ্ছে একটা মাসেল, একটা পেশি। তো ডেল্টয়েড তোমার এই যে হিউম্যানস যে হাড়টা, হিউম্যানস যে হাড়টা ধরে নিচ্ছি এটা হিউম্যানস হাড়, আমি খুব বাজে ছবি আঁকি, মানে এখানে একটু ইসের মতো আছে, মাথার মতো আছে, হ্যাঁ এরকম। তো এই এই মাঝখানে একটা রিজের মতো আছে, হ্যাঁ, তো একটা রিজের মতো আছে একটা জায়গা যেখানে আসলে ডেল্টয়েড মাসলটা কানেক্ট হয়, ওইটাকে ডেল্টয়েড রিজ বলে বা ডেল্টয়েড টিউবারোসিটি বলে। তো এখানেও ঝামেলাটা কোথায় বলো তো, তুমি ডেল্টয়েড রিজ বললে তুমি চোখ বন্ধ করে হিউম্যানাস জায়গায় দিতা, তোমার আসছে ডেল্টয়েড টিউবারোসিটি, তখনই আরে টিউবারোসিটি তাইলে কি অন্য কিছু হবে? হ্যাঁ, এই জন্য হচ্ছে একটু চোখ কান খোলা রাখতে হবে। কাছাকাছি আনসার যেটা, তুমি যেহেতু ডেল্টয়েডের সাথে হিউম্যানাসের কানেকশনই পড়ছো, তাহলে তুমি आंसर আসলে এইটা দেখাবা। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা প্রশ্নটা কোথায় পেতে পারি? এরপরে প্রশ্ন আছে হচ্ছে ফুসফুসের আবরণকে কি বলে? খুবই বেসিক একটা প্রশ্ন, যে আমরা এভাবে পড়াতাম যে পতে প ফ, প এর পরে ফ অক্ষর, পতে পুরোরা, পতে ফুসফুস, একই ভাবে বিভিন্ন আবরণ, এখানে পেরিকার্ডিয়াম তোমার হার্টের আবরণ। আচ্ছা, ডায়াফ্রাম কি কোনো আবরণ বলো তো? ডায়াফ্রাম কি একটু বলো, ডায়াফ্রামের ব্যাপারটা বলো, বেসিক জিনিসটা বলো। গ্লিসন্স ক্যাপসুল, আচ্ছা গ্লিসন্স ক্যাপসুল কি, এই দুটো একটু তোমরা বলো, কমেন্টে সবাই জানো। আচ্ছা, ক্রেবস চক্র। মানুষের দ্বিতীয় মস্তিষ্ক কোনটা? তো এখানে আসলে আমাদের যে স্নায়ুতন্ত্র থেকে প্রশ্নটা আসছে, আমাদের পরিপাক অধ্যায়ের স্নায়ুতন্ত্র। তো আমাদের যে স্নায়ুতন্ত্র দুই রকম। ব্যাপারটা কি রকম দেখো, যে আমাদের পরিপাক যেটা সংগঠিত হয় সেখানে হরমোনের ভূমিকা আছে, সাথে সাথে স্নায়ুর ভূমিকা আছে, মানে আমাদের স্নায়ুতন্ত্রের পরিপাকে একটা ভূমিকা আছে। তো স্নায়ুতন্ত্র ধরো এটা একটা ট্রাক্ট, অন্ত্র, এটা হচ্ছে অন্ত্র, হ্যাঁ আমি ধরে নিচ্ছি এটা অন্ত্র। তো অন্ত্রের বাইরে দিয়ে কিছু নার্ভ গেছে, আবার অন্ত্রের ভিতর দিয়ে কিছু নার্ভ গেছে। তো এই বাইরের যে নার্ভ, যে স্নায়ুতন্ত্র, এটাকে বলা হয় এক্সট্রিনসিক প্লেক্সাস। এক্সট্রিনসিক প্লেক্সাস। আর ভিতর দিয়ে যেগুলো আসছে সেগুলো হচ্ছে ইন্ট্রিনসিক প্লেক্সাস। ইন্ট্রিনসিক প্লেক্সাস, এরা সবাই পরিপাকে হেল্প করে। এক্সট্রিনসিক প্লেক্সাস, ইন্ট্রিনসিক প্লেক্সাস। তো এই যে ইন্ট্রিনসিক প্লেক্সাস, এইটাকেই বলা হয় হচ্ছে সেকেন্ড ব্রেইন। তো ভাইয়া এই ইন্ট্রিনসিক প্লেক্সাসকে সেকেন্ড ব্রেইন কেন বলে? কারণ ব্রেইন সবকিছু কন্ট্রোল করে, তাই না? যে ব্রেইন হচ্ছে সব অর্ডার দেয়, এবং বাকি দেহের বাকি সবাই ব্রেইনের অর্ডার পালন করে, ব্রেইনের অর্ডার মান্য করে। কিন্তু ইন্ট্রিনসিক প্লেক্সাস যারা, ওরা পরিপাকের অন্ত্রে আর কি, এই পরিপাকের অনেক কাজ নিজেরাই করতে পারে, ব্রেইনকে লাগে না, মানে কাইন্ড অফ সেকেন্ড ব্রেইন। তো ওইভাবে ইন্ট্রিনসিক প্লেক্সাস কে বলা হয় এই যে অ্যান্টেরিক যে নার্ভ সিস্টেম, হ্যাঁ এটাকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। এটাকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক। এখন চলে আসো, আমরা কানের কোন অংশ ভারসাম্য রক্ষা করে? তো তোমরা অলরেডি জানো যে কান সম্পর্কে প্রথম যে দুটো লাইন সবাই জানে, সেটা হচ্ছে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোনটা আর শ্রবণ অঙ্গ কোনটা। তো তোমরা জানো যে শ্রবণ অঙ্গ হচ্ছে ককলিয়া, বা মূল শ্রবণ অঙ্গ বলা হয় অর্গান অফ কর্টিকে। আর ভারসাম্য অঙ্গ যেটা, সেটা হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস। হ্যাঁ, ভেস্টিবুলার অ্যাপারেটাস, সেখানে কি কি আছে বলো তো? ভেস্টিবুলার অ্যাপারেটাসের অংশগুলো কি, সব একটু কমেন্ট করে আমাকে জানাও। সব একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভেস্টিবুলার অ্যাপারেটাস যেটা, সেটার অংশগুলো কি, আমাকে একটু বলো। আর একটা কথা বলি, যে এই সেকেন্ড টাইম তোমরা ফার্স্ট টাইম মিস করছো,
সেকেন্ড টাইমার শব্দটা শুনতে খুব ভালো দেখায় না, কিন্তু স্টিল যেটা চলে সেটা চলে। এখন আমি অন্য কোনো নামে ডাকলে লোকজনই বুঝবে না। তো যাই হোক, এখন একটু বলি যে সেকেন্ড ইঞ্জিন জার্নিতে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস জানো? বলো তো, কেউ বলতে পারবে যে সেকেন্ড ইঞ্জিন জার্নিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? সমস্যা হচ্ছে আমরা অনেক কিছুই জানি কিন্তু মানি না। আমরা অনেক কিছু বুঝি কিন্তু সেটা ফলো করি না। যেমন আমি বুঝি যে আমাকে এখন পড়তে বসা দরকার, কিন্তু আমার পড়তে ইচ্ছা করে না, তাই না বলো? আমার মনে হয় যে আমি কালকে পড়তে বসি। অনেক কিছুই আমরা বুঝি যে এখন যদি আমি পড়তে না বসি আমার ক্ষতি হয়ে যাবে। ফলে ওই জায়গায় নিজেকে আসলে অতটুকু কনভিন্স করা দরকার যে লাইফে 12টা বছর পরিশ্রম করছি, তার রেজাল্ট আমি এখন পাচ্ছি, বা তার রেজাল্টটা পাওয়ার সময় এখন। খুব স্বাভাবিকভাবেই মেডিকেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি বিশ্বাস করি মিনিমাম 15,000 স্টুডেন্ট থাকে যারা আসলে ওই ফোরটা দিছে ওরকম ভালো, যারা চান্স পাওয়া উচিত যাদের, কিন্তু যেহেতু সিট সীমিত, ফলে আমি এরকম জানি যে মিনিমাম এখানে 10,000 স্টুডেন্ট আছে যারা আসলে চান্স পাওয়ার মতোই ছিল, হয়তো কোনো কারণে চান্সটা মিস করছে। খুব সামান্যর জন্য হতে পারে, ব্যাড লাকের জন্য হতে পারে, পরীক্ষার হলে হয়তো কিছু একটা ও করে ফেলছে যার জন্য ভুল হয়েছে। তো এই যে বাচ্চাগুলা না, এই বাচ্চাগুলার ক্ষেত্রে দুইটা গ্রুপ থাকে। একটা হচ্ছে মানে সব জায়গায় চান্স পায়, এরপরে মেডিকেলে মিস করছে কিন্তু বাকি প্রত্যেকটা জায়গায় চান্স পাইছে। কেন? কারণ ও তো আসলে মেডিকেলেই চান্স পাওয়ার মতো ছিল, কোনো কারণে মিস করছে, এরপর প্রত্যেকটা জায়গায় টানা চান্স পাইছে। ঠিক আছে? টানা চান্স কেন? কারণ ওর যোগ্যতার প্রমাণ দিয়ে গেছে। এবং ওই চান্স পাওয়ার জন্য কি করছে? ও জাস্ট নিজেকে প্রমাণ করার জন্য একটা মুহূর্ত থেমে থাকে নাই যে আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ যে আই এম গুড। মেডিকেলে যেটা হয়েছে সেটা ব্যাড লাক। আর আরেকটা গ্রুপ আছে ওইরকম ভালো ছিল, যেহেতু মেডিকেলে মিস গেছে ও আসলে আর মোটিভেশন পাচ্ছে না, ওই মোটিভেশনটা হারাই ফেলছে, ফলে এখনো ডেন্টালের পড়াশোনা শুরু করতে পারে নাই। কিন্তু এই যে একটা গ্যাপ পড়ে গেছে না, এই গ্যাপের কারণেই জিনিসটা কি, তোমার প্রিপারেশন যতই ভালো থাকুক, তুমি যদি 15টা দিন পড়া ছেড়ে দাও ওই প্রিপারেশন পুরো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? যত বেশি সময় তোমার গ্যাপ যাবে তত প্রিপারেশন নষ্ট হইতে থাকবে। ফলে ওই জায়গায় তোমার যে কাজ সেটা হচ্ছে মানে ওই প্রিপারেশনটা যারা কন্টিনিউ করে যেতে পারবে তারা হচ্ছে সব জায়গায় চান্স পাবে। আর যারা দেখবা যে মানে হাল ছেড়ে দিছে, দেখবা যে কেন জানি একটার পর একটা মিস যাচ্ছে, তখন মানে দুইটা মিস গেলে তোমার মনে হবে কি যে আমি হয়তো ভালো স্টুডেন্ট না, বুঝতে পারছো, আমি হয়তো খারাপ স্টুডেন্ট। তো ওই ওই যে তখন মাথায় ওটা চলে আসবে যে আমি হয়তো ভালো না, আমি নিজের সম্পর্কে আমি এতদিন যা করে আসছি সেটা হয়তো মানে ফ্লুক ছিল, আমি আসলে ভালো না, অন্যরা ভালো। ওই যে একটা হীনমন্যতা যদি মাথায় চলে আসে, তখন ওই লো কনফিডেন্সের জন্যই তুমি বাকি আর কোনোটাই ভালো করতে পারবে না। অ্যাডমিশনে কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট, ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। কারণ অ্যাডমিশন পুরোটাই ধৈর্যের খেলা। কারণ তুমি খেয়াল করলে দেখবা যে জাতীয় ভার্সিটির অনেক ছেলে পেলে জাতীয় ভার্সিটিতে পড়ছে, তারা বিসিএস হয়ে যাচ্ছে না। কিসের জন্য? জাতীয় ভার্সিটিতে যারা পড়ছে স্বাভাবিকভাবে তারা কোথাও চান্স পায় নাই, তাই না? তারপরে তো না যে জাতীয় ভার্সিটিতে ভর্তি হয়েছে, অর্থাৎ মেধাবীদের যে সংজ্ঞা সেই সংজ্ঞায় কিন্তু তারা পড়ে না, তাও তাদের বিসিএস হচ্ছে না। কেন হচ্ছে? ধৈর্যের জন্য। তো যাই হোক, এতদিন যা হইছে হইছে, এখন যেন একটু ইয়া করো। আর একটা ব্যাপার, ডেন্টালের পরে চান্স হইলে আলহামদুলিল্লাহ, চান্স যদি না হয় তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই তুমি ভার্সিটি গুলা দিবা। আমাদের গোল্ডিগার্স 5.1 ব্যাচটা আসতেছে, এই ব্যাচে আমরা আসলে তোমরা তিনজন সেকেন্ড টাইমার ডিএমসিএন পাবা। যারা তোমাদের আমরা ক্লাস কিন্তু তারা নিবে না, ক্লাস নিব আমরা। ওই তিনজন সেকেন্ড টাইমার ডিএমসিএন তোমাদেরকে তোমাদের মানে কোশ্চেনের আনসার গুলা দিবে। তোমাদের নিশ্চয়ই আমরা স্বপ্ন দেখি যে সেকেন্ড টাইম অন্তত মানে ওই ইফোর্টটা দিয়ে ঢাকা মেডিকেলে চান্স পাবো। তাহলে যারা চান্স পাইছে তারা তোমাদের ভালো গাইড করতে পারবে। ফলে সেকেন্ড টাইমার আমাদের নামীরা তো আগের বছরই ছিল, এবছর আমাদের আরো দুইজন যুক্ত হচ্ছে, হুমায়ুন এবং আসিফ। হ্যাঁ, তো এরা দুইজন আমাদের এবছর কিন্তু সেকেন্ড টাইমার 4জন ডিএমসিএন চান্স পেয়েছে আমাদের থেকে। এর বাইরে পাইছে কিনা আমি জানি না, তবে আমাদের 4জন সেকেন্ড টাইমার ডিএমসিএন, তার ভিতর 3জন গোল্ড ডিগার্সের স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলে আসো। আজকে সন্ধ্যা 7টা হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচ আমরা লঞ্চ করতেছি। আচ্ছা, কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে এখানে তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমাদের যে গ্ল্যান্ডগুলো থেকে অনেক হরমোন নিঃসৃত হয়। ডিম্বাশয় থেকে খরিত হয় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। হ্যাঁ, যেমন অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন থেকে খরিত হয় টেস্টোস্টেরন, এগুলা খরিত হয় হচ্ছে আমাদের শুক্রাশয় থেকে, তাই তো? শুক্রাশয় থেকে কোনগুলো খরিত হয়, ডিম্বাশয় থেকে কোনগুলো খরিত হয়, এগুলো খুব বেসিক প্রশ্ন ছিল। কোন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়? তো অর্নেথিন চক্র।
এই পড়াটা তুমি কেমিস্ট্রিতে পড়ছো, এই পড়াটা তুমি বায়োলজিতে পড়ছো, এবং এই প্রশ্নগুলো আসলে ভুল করাটা পাপ। আমার মনে হয় না যে এই প্রশ্নগুলো কেউ ভুল করছো। যে অরনিথিন চক্রের মাধ্যমে আসলে ইউরিয়া তৈরি হয়। আচ্ছা, কোন অ্যান্টিবডি অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট? এটাও খুবই বিখ্যাত জায়গা থেকে আসছে, অর্থাৎ আমরা যেটা বলি যে একেবারে কেউ বাদ দিয়ে যায় না, এই সম্ভবত বিভিন্ন রকম অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিন, বিভিন্ন রকম ইমিউনোগ্লোবিন, যেটা কোন ইমিউনোগ্লোবিনের কাজ কি। হ্যাঁ, তো তোমরা বইতেই দেখবা যে কোনটা অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট বা অ্যালার্জিক সাড়াদানে কাজ করে হচ্ছে ইমিউনোগ্লোবিনই। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যে প্রশ্নটা দেখতে চাই সেটা হচ্ছে আমাদের সপ্তম করটিক্স নাউর নাম কি, খেয়াল করো। 7 নম্বর অধ্যায়ে তোমার করটিক্স নাউর শক সবচেয়ে ইম্পর্টেন্ট শক, তাই না? তো সেই করটিক্স নাউর শক থেকে খুব ইম্পর্টেন্ট, করটিক্স নাউ পুরো শকটাই সহজ, কোনো কিছুই কঠিন নাই। তো 7 নম্বর করটিক্স নাউ হচ্ছে ফিজিক্যাল স্পেশাল নাউ। তো তো আমরা আমরা তোমাদের পড়াই টিউপোলো টিটা ফেজি ভিএসএস অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর ট্রোক্লিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স ফেসিয়াল অডিটরি গ্লসোফারিঞ্জিয়াল ভ্যাগাস স্পাইনাল অ্যাক্সেসরি আর হাইপোগ্লোসাল। এই যে 12টা করটিক্স নাউ, একটার পর একটা তোমাকে নাম জানতে হবে। এবং তার কাজ কি আমাকে একটু বলো তো। ফেসিয়ালের কাজ কি? দেখো, ফেস মানে মুখ, মুখে আছে জিহ্বা, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, তাই না? মুখ নড়াইলে ঘাড় নড়ে, তাহলে গ্রীবা সঞ্চালন, এটা হচ্ছে কাজ। আচ্ছা, এরপরে আমরা এনজিওপ্লাস্টি করলে কি হয়, এটা এনজিওপ্লাস্টির সংজ্ঞা থেকে আসছে। তাহলে এই 4 নম্বর অধ্যায়ে রক্ত সঞ্চালন অধ্যায়ে যে সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো বেশ কিছু শব্দ আছে না, বেশ কিছু নতুন নতুন শব্দ আছে। তাহলে এনজিওপ্লাস্টি আসলে কি করে? তোমার হার্টের একটা ধমনী ব্লক হয়ে গেছে, মানে একটা ধমনী ব্লক হয়ে গেছে, যেটা ধরো হার্টে ব্লাড সাপ্লাই দেয়, সেই ধমনী ব্লক হয়ে গেলে হার্টে এনাফ ব্লাড যেতে পারবে না। তো যার জন্য ওই যে এনজিওপ্লাস্টি, যেটা এক্ষেত্রে ব্লকটা সরানো হয়, মানে ওই ধমনী যে ব্লক হয়ে যাচ্ছে, ওই ব্লকেজটা আস্তে আস্তে সরায় ফেলা হয়, এটাকে এনজিওপ্লাস্টি বলে। সরু ধমনী প্রশস্ত হয়। হৃদস্পন্দনের সাথে তো এনজিওপ্লাস্টির কোনো সম্পর্ক নেই। হৃদস্পন্দনের সাথে কার সম্পর্ক আছে? পেসমেকারের। এই প্রশ্নটাও আসছে। হৃদস্পন্দনের সাথে সম্পর্ক হচ্ছে পেসমেকারের, এই প্রশ্নটাও কিন্তু আসছে, তাই না? আচ্ছা, এরপরে প্রশ্ন আসছে হচ্ছে কোন কোষ হেপারিন তৈরি ও নিঃসরণ করে। তো এখানে আমাদের রক্তকণিকার যে কাজগুলো তোমরা জানো, বেসোফিল, হেপারিন। বেসোফিল দুইটা কাজ করে, হেপারিন আর হিস্টামিন। বেসোফিলের আরেকটা নাম আছে, বলো তো কি নাম? বেসোফিলকে মাস্ট কোষ বলা হয়। আচ্ছা, তাইলে বেসোফিলের আরেকটা নাম হচ্ছে মাস্ট কোষ। বেসোফিল হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে, তাই না? তাহলে হেপারিনের কাজ কি বলো তো আমাকে একটু। হেপারিন কি কাজ করে? হেপারিন কি কাজ করে একটু বলো। ডাক্টাস কুভরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? রুই মাছের শিরাতন্ত্র আছে, আর রুই মাছের হচ্ছে ধমনী তন্ত্র আছে। তো রুই মাছের শিরাতন্ত্রের যে ছবিটা আছে, ধমনী তন্ত্রের একটা ছবি আছে, এই ছবিগুলো না আমরা দেখতে চাই না, আমরা শুধু বই পড়তে চাই। কিন্তু আমরা যদি আসলে ফার্স্টে যেখানেই ছবি আছে, ওই ছবিটা যদি তুমি একটু ফার্স্টে দেখো, তাহলে বিলিভ মি, বই পড়াটা অনেক সহজ, বেসিকটা নিজের তৈরি করা অনেক সহজ। তোমার বেসিক নিয়ে কোনো সমস্যা থাকবে না। 2 নাম্বার, পরে কি রিডিং লেখা আছে সেটা পড়তে তোমার কোনো সমস্যা হবে না যদি তুমি ছবিটার দিকে একটু তাকাও। তো এখানে ডাক্টাস কুভেরি রুই মাছের শিরাতন্ত্রের একটা অংশ। রুই মাছের শিরাতন্ত্র থেকে আমরা মনে হয় 4টা 5টা ওয়ার্ড দাগাই দিই, তার একটা ওয়ার্ড হচ্ছে ডাক্টাস কুভেরি। আচ্ছা, পেসমেকারের কাজ কি যেটা? তো পেসমেকারের সম্পর্ক হচ্ছে হৃদস্পন্দনের সাথে। সে হার্টবিট তৈরি করে এবং হৃদস্পন্দন যেটা সেটাকে নিয়ন্ত্রণ করে। মানে তৈরি যে করে সেই তো নিয়ন্ত্রণ করবে, তাই না? তাহলে পেসমেকারের মানে যে সম্পর্ক সেটা হৃদস্পন্দনের সাথে। হ্যাঁ, আর ধমনী প্রশস্ত করে হচ্ছে এনজিওপ্লাস্টি, যেটা তুমি দেখলা। আচ্ছা, ঠিক আছে। এটা বোটানির প্রশ্ন, এটা বোটানির প্রশ্ন। আচ্ছা, কোনটা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ? তো তোমরা জানো যে মোটামুটি কোনটা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড মোটামুটি। তাহলে এই জায়গাগুলো আমরা আশা করি পারবো। আচ্ছা, শর্করা জাতীয় খাড়া থেকে লিভার সঞ্চিত উপাদান কোনটা? তোমরা এটাও জানো যে লিভারে থাকে হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় এক্সট্রা যে গ্লুকোজটা, শর্করা মানে তো গ্লুকোজ, সেই গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে যকৃতে জমা থাকে। তো সেই ব্যাপারটা এখানে বলা আছে। এরপর হচ্ছে স্নেহ পদার্থের বিপাক। তোমরা জানো যে স্নেহ পদার্থের বিপাকের ভূমিকা হচ্ছে পিত্তরস।
আর পিত্ত রসে থাকে কি বলা যায়, পিত্ত লবণ, সোডিয়াম গ্লাইকোকলেট, সোডিয়াম টরোকলেট, তোমরা নামগুলো শুনছো। তো এগুলো হচ্ছে বাইল সল্ট। তো এরা ইমালসিফিকেশন করে, তোমরা জানো চর্বি জাতীয় খাদ্যকে ছোট ছোট কেটে ছোট ছোট টুকরায় পরিণত করাকে ইমালসিফিকেশন বলা হয়। চর্বি জাতীয় খাদ্যকে কেটে ছোট ছোট টুকরায় পরিণত করাকে বলা হয় ইমালসি। ডেন্টালের কোশ্চেন মেডিকেলের ওই সময় করা হয়ে যায়, এখনো হয়ে গেছে কি হয় নাই, ওই সময় করা হয়ে যায়। হ্যাঁ, তো আবারও বলি যে খুব কঠিন করে পড়ার দরকার নাই, একটু এখন রিভিশন বাড়াও, যেহেতু তোমরা অলরেডি মেডিকেলের একটা প্রিপারেশন তোমাদের নেওয়া ছিল, ফলে এখন তোমাদের কাজটা হচ্ছে কি রিভিশনটা বাড়ানো। তো চলো আমরা একটু দেখি টোটাল জিনিসটা কিভাবে কাজ করতেছে, কি কি পড়বা। হ্যাঁ, তাহলে চলো আমরা একটু শুরু করি। এমবিবিএস এর সাথেই করছে। আচ্ছা, তো একেবারে প্রথম দিকে তুমি যখন আসবা, এখানে দেখো এই যে টপিকগুলো, এই টপিকগুলো থেকে খুব বেশি প্রশ্ন হয় না, দাগানো লাইন থেকেই প্রশ্ন হয়। সবচেয়ে বেশি প্রশ্ন হয় মানে এই জায়গাগুলোয় অনেক লেখা আছে, এই লেখাগুলো এখন পড়ার দরকার নেই, খালি দাগানো দু চারটা যে লাইন আছে ওগুলোই একটু দেখে যাবা। আচ্ছা, মানে অর্থাৎ এখন এসে দাগানো লাইনে ফোকাস করা, আর ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলো একটু ডিটেইলসে কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে পড়া, এটা হচ্ছে তোমার কাজ। কারণ ইম্পর্টেন্ট টপিক থেকেই যদি বেসিক প্রশ্ন দেয়, ইম্পর্টেন্ট টপিক থেকে দেয়। একটা ফালতু টপিক থেকে ধরো এই যে ফালতু টপিক মানে কি, এই যে আলোচনা, এই আলোচনা হচ্ছে ফালতু আলোচনা, এসব ফালতু আলোচনা থেকে কোনো বেসিক প্রশ্ন হয় না। তো এখানে আসো, এখানে তোমার কোনটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এই যে সংগঠন ক্রম মাত্রা, কোন মাত্রার উদাহরণ কোনটা। এরপরে তোমার ক্লিভেজটা ইম্পর্টেন্ট, ক্লিভেজে এই বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ তিন প্রকার, আর এই নাম তিনটা আর পর্বের নামটা, এর বাইরে ডিটেইলসে কম আসে। আর একটু বলি যে এই যে ক্লিভেজ, এই ক্লিভেজের যেহেতু ইম্পর্টেন্ট টপিক, ফলে সংজ্ঞাটা একটু দেখবা, কারণ অনেক সময় ইম্পর্টেন্ট টপিকের সংজ্ঞা তুলে, আনইম্পর্টেন্ট টপিকের সংজ্ঞা দিবে না, ইম্পর্টেন্ট টপিকের সংজ্ঞা তুলে। আচ্ছা, এরপরে চলে আসবা, তাহলে এখানে এই তিনটে শৈল্পিক ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ আর অডিও ক্লিভেজ, এর কোন পর্বের কোনটা, এই যে 7, 9, 5, 6, 5 আর 6 নাম্বার পর্ব। এরপরে চলে আসবা হচ্ছে এই যে প্রতিসাম্যতা, তোমরা জানো যে প্রতিসাম্যতা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর একটা, ফলে এই যে প্রতিসাম্যতা, নাম, উদাহরণ, এবং উদাহরণের ক্ষেত্রে পর্বটা অবশ্যই তোমাকে জানতে হবে। অর্থাৎ ধরো এখানে উদাহরণ দেওয়া আছে ভলভক্স, তাহলে ভলভক্স কোন পর্বের প্রাণী, তাহলে ওই পর্ব তুলে বলতে পারে যে এই পর্বের প্রতিসাম্যতা কোনটা। যদিও আমি তোমাদের মনে একটা চার্ট পড়াইছিলাম, এটা লস প্রজেক্টের রিভিশন ক্লাসে পড়াইছিলাম, ওই চার্টটাও একটু খেয়াল করবা। আচ্ছা, তাহলে এইখানে এই প্রতিসাম্যতা 3 স্টার, প্রতিসাম্যতার পরে চলে আসবা হচ্ছে সিলমে, সিলম 3 স্টার, প্রতিসাম্যতা 3 স্টার। এর আগে আর যে দুইটা ক্লিভেজ আর ফার্স্টে ওইটা কি দেখাইলাম জানো, সংগঠন ক্রমমাত্রা, এটা হচ্ছে 2 স্টার, সংগঠন আর ক্লিভেজ 2 স্টার, এই দুটো হচ্ছে 3 স্টার। আচ্ছা, আর তোমরা একটু কোশ্চেন সলভ করো বসে বসে, এবং কোন কোশ্চেনগুলো অন্যান্য মানে বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো, অন্যান্য রাইটারের কোশ্চেনগুলো, বিগত বছরের মেডিকেল ডেন্টালের কোশ্চেনগুলো। আবারও বলি, এখন যদি কোশ্চেন সলভ করতে চাও, এখন এসে প্র্যাকটিস বুকের কোশ্চেন সলভ করো না, এখন বিগত বছরের মেডিকেল ডেন্টালের কোশ্চেন সলভ, অনুশীলনী সলভ, এই তো। আর বোর্ডের অনুশীলনী মানে বোর্ডেই মানে অনুশীলনীর ভিতরে বোর্ডের কোশ্চেনগুলো ইনক্লুড আছে, এটা পড়বা। তো রক্ত সংক্রান্ত মুক্ত আর বদ্ধ কারা, তো মুক্ত হচ্ছে কত 6, 9, 6 আর 9 নাম্বার পর্ব, বদ্ধ হচ্ছে 5 আর 7 নাম্বার পর্ব। এই এখন এখানে চলে আসবা, আচ্ছা এই যে 9টা মেজর পর্ব, কত নাম্বার পর্ব কোনটা, এটা যেন ভুল না হয়। এরপরে আসো আমাদের এই যে 9টা মেজর পর্ব, এটা কিভাবে পড়বা। তো এখানে কোন পর্বকে আবিষ্কার করছে, আবিষ্কারকটা তেমন ইম্পর্টেন্ট না, তোমার গুরুত্বপূর্ণ এই পর্বের আরেকটা নাম থাকে, যেমন পরিফেরের নাম হচ্ছে ছিদ্রলাভ্রাণী, এইটা। 2 নাম্বার তুমি প্রায় দেখবা যে, যেমন আমি তোমাকে যদি বলি যে শিখাকোষ, শিখাকোষ হচ্ছে কার রেচনাঙ্গ, প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গ। নেফ্রিডিয়া কার, হ্যাঁ, মানুষের ক্ষেত্রে ম্যালপিজিয়ান বডি কার, ম্যালপিজিয়ান নালিকা কার, হ্যাঁ। তো এই যে ইয়াগুলা কোন পর্বের কোনটা, এই যে রেচনাঙ্গ কার, চলনাঙ্গগুলা, যেমন ধরো আমরা হচ্ছি ভার্টেব্রাটা, তাই না, আবার পাখিও ভার্টেব্রাটা, তাহলে আমাদের চলনাঙ্গ কি, ডানা, আমাদের পা আর পাখির ডানা, ঠিক আছে। আবার ধরো আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা হচ্ছে ঘাসফড়িং, তাহলে ঘাসফড়িং কিভাবে চলে বলো, পা দিয়ে চলে আর ডানা দিয়ে চলে, তাহলে ঘাসফড়িং এর আর্থ্রোপোডার চলনাঙ্গ কি বলো, পা আর ডানা, ঠিক আছে। ব্যাপারটা এইরকম, মানে
অত কঠিন না যদি তুমি একটু চিন্তা করে পড়ো। তারপরে একটু চলে আসো। আচ্ছা বলো তো একাই নোডালমাটার চলনাঙ্গ কি? একাই নোডালমাটা এটার চলনাঙ্গ হচ্ছে টিউব ফিট। টিউব ফিট একাই নোডালমাটার চলনাঙ্গ হচ্ছে টিউব ফিট। হ্যাঁ, তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যানেলিডা 6 নম্বর পর্ব। এটা হচ্ছে কাইটিনময় সিটি বা পেশন প্যারাপোডিয়া। এটা হচ্ছে 6 নম্বর পর্বের চলনাঙ্গ। তাহলে কার চলনাঙ্গ কি, কার রেচনাঙ্গ কি, এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কি, লার্ভা দশা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুইটা, একটা হচ্ছে লার্ভা দশা আর রেচনাঙ্গ। এর বাইরে বাকিগুলোও একটু একসাথে করে পড়লে কনফিউশনটা কম হয়। তাহলে তুমি কিভাবে পড়বা আমি বলি। এই যে রেচনাঙ্গ, এই যে চলনাঙ্গ, এই যে লার্ভা দশা, এরকম এরকম যেগুলো আছে সেগুলো একসাথে করে পড়বা। এর বাইরে প্রত্যেকটা পর্বের কিছু স্পেসিফিক শব্দ আছে যেগুলো এই পর্বের সাথে রিলেটেড। হ্যাঁ, ওগুলা পড়বা, যেগুলো ওই পর্বের সাথে রিলেটেড ওই শব্দগুলা পড়বা। যেমন এই পূর্ণাঙ্গ প্রাণীর নিশ্চল বা সেসাইল, এটা অন্য কোনো পর্বে পাবা না। এরকম ইউনিক কিছু লাইন পাইতে পারো, সেই ইউনিক লাইনগুলা তোমার ইম্পর্টেন্ট। আচ্ছা, আর হচ্ছে এই যে পর্বের প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে তাই, যেমন 2 নম্বর পর্ব নিয়ে তুমি সমস্যায় পড়বা না এই জন্য যে হাইড্রা তুমি পড়ছো, তো 2 নম্বর পর্ব নিয়ে পড়া খাবা না, 2 নম্বর পর্ব তুমি পারবা। তবে এই বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে একটু খেয়াল করবা যে ইম্পর্টেন্ট যে নামগুলো আছে সেগুলোর যেন তুমি বৈজ্ঞানিক নামগুলোও জানো। যেমন ধরো হাইড্রা জেলিফিশ, সি অ্যানিমল, এই তিনটা বৈজ্ঞানিক নাম, এই পর্বের তিনটা ইম্পর্টেন্ট জিনিস আছে। হ্যাঁ, কৃমিগুলার বৈজ্ঞানিক নাম, তো কারণ এই কৃমিগুলো প্যাচ লাগে, তাহলে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা সেগুলোর বৈজ্ঞানিক নামটা পড়বা, কারণ ওই বৈজ্ঞানিক নামটা তুলে দিয়ে বলবে যে এটা কোন পর্বের, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সাউন্ড কি আসলেই কম? আচ্ছা, সাউন্ড আবারও সমস্যা করতেছে। আচ্ছা দাঁড়াও, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এখন একটু জানাও তো যে এখন কি বেটার? হ্যালো হ্যালো, এখন বেটার কিনা সাউন্ডটা? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এখন একটু জানাও তো যে এখন কি বেটার? হ্যালো 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 হ্যালো। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, কেউ বলতেছে সাউন্ড ঠিক আছে, কেউ বলতেছে সাউন্ডের সমস্যা। ঠিক আছে নাকি নাই এটা বলো। কেউ বলতেছে হ্যাঁ, কেউ বলতেছে না। আচ্ছা, প্রচুর কম লাগতেছে। কেউ বলতেছে হ্যাঁ, কেউ বলতেছে না। আচ্ছা,
হচ্ছে একটু। হ্যালো 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 হ্যালো, এখন একটু বলো তো, এখন একটু জানাও তো। দেখো, প্রশ্নের উপর ডিপেন্ড করে কাটমার্ক কত হবে। তুমি যদি আগে থেকে প্ল্যান করে যাও যে আমার কাটমার্ক এত হবে, আমি এত তুললে ডেন্টালে চান্স পেয়ে যাব, ব্যাপারটা এইভাবে কাজ করে না। তোমাকে পরীক্ষা দিতে হবে প্রশ্ন অনুযায়ী। তুমি যদি এই ভুলটা করো যে আমি আমার মতো করে আগে থেকে প্ল্যান করে যাব যে আমি এত তুললেই আমার চান্স, তাইলে আমি, দেখো দিন শেষে তোমার কি, আচ্ছা যারা এখানে ইয়া হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে, আমাকে একটু বলো তো যে পরীক্ষার হলে, মেডিকেল ভর্তি পরীক্ষার হলে তোমার চান্স মিস যাওয়ার কারণটা কি? মানে কি কারণে চান্স মিস গেছে, মানে এক্সাক্ট কি কারণ তোমার লাগতেছে, এটা একটু আমি বলো, আমি একটু শুনি যে তোমাদের কার কি মনে হচ্ছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে তার বিশেষ নামটা কি, হ্যাঁ, তার বাইরে হচ্ছে ওই যেগুলো আলাদা করে বললাম, তার বাইরে যেমন এখানে শিখা কোষটা ইম্পর্টেন্ট, এরা উভলিঙ্গ এই লাইনটা ইম্পর্টেন্ট, এর লার্ভা দশাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, 3 আর 4 দুইটাই কৃমি, এদের বৈজ্ঞানিক নামগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তাইলে আমাদের 4 নাম্বারটা হচ্ছে গোল বা সুতা, ওইটা ছিল হচ্ছে ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমি, আর এটা হচ্ছে গোল বা সুতা কৃমি, সুতা গোল হয়। এরপরে একটু চলে আসো, এখানে এই যে টিউব শব্দটাই তুমি পাবা, যে টিউব উইথিন এ টিউব, তাই না, এই শব্দটা। তাহলে আমাকে একটু বলো তো, টিউব ফিট এটা কোথায় পড়ছো তুমি? আমাকে একটু বলবা টিউব ফিটটা তুমি কোথায় পড়ছো, এটা একটু আমাকে জানাও। এর বাইরে লার্ভা দশা রয়েছে। এরপরে মলাস্কার ক্ষেত্রে দেখো দুইটা তিনটা শব্দ আছে যেগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, তার একটা হচ্ছে ম্যান্টল, এই ম্যান্টলটা কোনোভাবে ভুল করা যাবে না। এরপর রয়েছে কাইটিন বা র্যাডুলা, তাহলে ম্যান্টল, কাইটিন, র্যাডুলা এই দুটো কোনোভাবে ভুল করা যাবে না, ওই যে র্যাডুলাটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। আচ্ছা, এরপরে চলে আসবা এখানে যেমন নেফ্রিডিয়া, এই যে শব্দটা, এইরকম প্রত্যেকটা পর্বে দু চারটা তুমি ইউনিক শব্দগুলা পাবা। তুমি দেখো, ধরো এমন একটা প্রশ্ন আসলো যেটা বেশ ডিপের প্রশ্ন, যেটা আসলে খুব কনফিউজিং প্রশ্ন, কি হবে কেউ বুঝতেছে না, বিতর্কিত প্রশ্ন। এই প্রশ্নগুলা যদি তুমি কোনো কারণে ভুল করো, এটা আসলে তোমার চান্স মিস যাবে না এর জন্য। তোমার চান্স কখন মিস যাবে জানো? যখন তোমার পরীক্ষা আসছে নেফ্রিডিয়া, সেটা তুমি পারো নাই, যে নেফ্রিডিয়া কোন পর্বের প্রাণীতে থাকে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা পর্বে এই জায়গাটা পড়বা, মানে ইম্পর্টেন্ট জিনিস। কর্ডাটার ক্ষেত্রে চলে আসো, কর্ডাটা নন কর্ডাটার একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা পড়বা। এইখান থেকে বৈজ্ঞানিক নামগুলো দেখবা। এইগুলা দেখার পরে তুমি যখন কর্ডাটা পড়তে যাবা, তখন আগে এই চার্টটা ভালোভাবে দেখবা, কারণ এই চার্টটা যদি তুমি ভালোভাবে ইয়া না করো, যে ইউরো কর্ডাটা সেফালো কর্ডাটা হচ্ছে তোমার আদি কর্ডাটা, আর ভার্টিব্রাটা যেটা সেটাকে উন্নত কর্ডেট আর কি, এইটা। ফলে এই চার্ট যদি উল্টায় ফেলো তখন তুমি, এবং পড়ার পরে আবার এই চার্টে ফেরত আসবা, আসলে তুমি এখান থেকে একটু মনে করার চেষ্টা করবে অ্যাসিডিসিটি কি পড়ছে, এখানে তেমন পড়া নাই আসলে। হ্যাঁ, মিক্সিনি হচ্ছে হ্যাগফিশ, পেট্রোমাইজম সেটা হচ্ছে ল্যাম্প্রে, এখানে একটা দুইটা লাইনই আছে, আসলে পড়া হচ্ছে তোমার এই ন্যাফোস্টোমাটাতে, এই ন্যাফোস্টোমাটা থেকে এই প্রশ্ন আসে। ফলে ন্যাফোস্টোমাটাটা খুব ভালোভাবে পড়বা, এবং এই জায়গায়ও কিন্তু একটা, ধরো একটা বাঘের বৈজ্ঞানিক নাম দিয়ে বললো যে এটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত, হ্যাঁ, তো তখন তোমাকে বলতে হবে কোন ক্লাসের, যে এটা কি ম্যামালিয়া নাকি অ্যাফিস বলতে হবে, বাঘ পাখি কিনা তুমি বলে দিবা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এরপরে চলে আসো, আমরা একটু এই জায়গায় চলে আসি, যেমন এখানে একটা কথা আছে সাগর ফোয়ারা, এখানে একটা কথা আছে টিউনিকাটা প্রতি, এই তিনটা ওয়ার্ড পড়লে এখানে আর কিচ্ছু লাগবে না ভাইয়া। এইখানে কখনোই তোমার বিশাল কঠিন করে, যেমন লার্ভা দশাগুলো একসাথে পড়ে ফেলবা, তখন তোমার ট্যাটপুল লার্ভা দশাটা একসাথে চলে আসবে, হ্যাঁ, অ্যামোসিড লার্ভা দশা চলে আসবে।
তো লার্ভা দশাগুলো এইগুলো একসাথে করে পড়বা। আর এখানে ধরো এই দুটো তিনটা শব্দ পড়লে আর কিচ্ছু লাগবে না তোমার। এরপরে চলে আসো অ্যাসিডিসি থিলিয়াসি লার্ভাসি। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তোমার প্রশ্ন আসতে পারে যেমন সেফালোপডটার একটাই লাইন আসতে পারে ওয়াল্লাকার, এর বাইরে কিছু আসবে না। এর বাইরে চলে আসো, আর মায়োটম বেশি থাকে ওই ওই শব্দটা। আচ্ছা ভার্টিব্রাটার ক্ষেত্রে চলে আসো। ভার্টিব্রাটা তুমি কর্ডাটার নন কর্ডাটার পার্থক্য যদি পড়ে ফেলো তাহলে ভার্টিব্রাটার যে বৈশিষ্ট্যগুলো সেটা তুমি পারবা, কারণ কর্ডাটার উন্নত বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভার্টিব্রাটার। কর্ডাটার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, তো বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখবা যে উন্নত কর্ডাটে ফুল কারণের বিলোপ ঘটে, উন্নত কর্ডাটে লেজের বিলোপ ঘটে, মানে এটা হচ্ছে উন্নত কর্ডাটের বৈশিষ্ট্য হচ্ছে ভার্টিব্রাটার বৈশিষ্ট্য। ভার্টিব্রাটা হচ্ছে উন্নত কর্ডাটের বৈশিষ্ট্য। আচ্ছা এখন আসো এই জায়গাটায় ভার্টিব্রাটা তোমাকে আসলে ভালোভাবে পড়তে হবে। মিক্সিনি আর ল্যাম্প্রেতে মানে এই পেট্রোমাইজোনটিতে তেমন পড়া নাই, তোমার পড়া আছে হচ্ছে এই জায়গাগুলো থেকে, মানে তোমার কি বলে কন্ট্রিকথিস, অ্যাক্টোপটেরিস, সার্কোপটেরিস, অ্যাভিস ম্যামালিয়া এগুলো। তো কন্ট্রিকথিসের ক্ষেত্রে একটু চলে আসো। আর কন্ট্রিকথিস, অ্যাক্টোপটেরিস, সার্কোপটেরিস এই তিনটাই হচ্ছে মাস। এই তিনটা মাস একটু আলাদা করে পড়বা। এই তিনটা মাস একটু চার্ট আকারে তিনটা পার্থক্য করে পড়বা, যেমন আমরা বোর্ডিকার সেফ ভাবে পড়াইছি। কন্ডিকটিস বিশেষ করে এদের কার লেস মানে আইস কোনটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে তোমার অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস আর ম্যামালিয়া। তো অ্যামফিবিয়া হচ্ছে উভচর। একটা ফার্স্ট একটা एग्जांपल নিবা ব্যাঙ। তো ব্যাঙ নিয়ে তারপর ব্যাঙের বৈশিষ্ট্যগুলো এখান থেকে মিলাবা, এখান থেকে ব্যাঙের বৈশিষ্ট্যগুলো মিলাবা। রেপটিলিয়ার ক্ষেত্রে একটু চলে আসো। রেপটিলিয়া মানে তো সরীসৃপ যারা বুকে ভর দিয়ে হাঁটে, সাপ, কুমির এগুলা। তো হৃৎপিণ্ডের কার কয়টা প্রকোষ্ঠ আছে, যদিও তুমি জানো যে অ্যাভিস আর ম্যামালিয়া পাখি আর ইয়া, কারণ বলা হয় যে এই যে পাখি অ্যাভিস, অ্যাভিস আর মানুষ এদের ভিতর প্রচুর মিল আছে, ঠিক আছে, যদি আমরা উঠতে পারি না এটাই একটা সবচেয়ে বড় অমিল। তো অ্যাভিস আর ম্যামালিয়া তাদের হৃৎপিণ্ডে কিন্তু 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট। বলতো কুমিরের হৃৎপিণ্ড কয়টা প্রকোষ্ঠ বিশিষ্ট? আমাকে বলতে হবে কুমিরের যে হৃৎপিণ্ড সেই কুমিরের হৃৎপিণ্ডটা কয়টা প্রকোষ্ঠ বিশিষ্ট। আমি একটু কিছু কমেন্ট দেখি যে চান্স মিস করার রিজনটা আসলে কি। হ্যাঁ পড়াশোনা কম হয়েছে, মাথায় সেট হয়ে গেছিল যে শোনো একটা জিনিস আমরা সবসময় বলি যে এই যে এবার অনেক কোশ্চেন কঠিন হবে, এই ধরনের একটা ভয়টাই তোমাদের দেওয়া হয়েছে, নিজেদের স্বার্থেই অনেকে দিচ্ছে, ঠিক আছে। তো দিন শেষে যেটা হয়েছে যে পোলাপান কোশ্চেন কঠিন হবে মানে পড়ছে ফালতু জিনিস, মানে পুরা ফালতু জিনিস। আমরা সবসময় বলি ভাই কোশ্চেন কঠিন হইলেও ইম্পর্টেন্ট জায়গা থেকে কোশ্চেন হয়। কি করছে? বসে বসে হাবি জাবি পড়ছে সারাদিন বসে, আসল জিনিস এটা পরে আসছে, ঠিক আছে, কিছু বলার নাই, কি বলবো বলো। মানে আমার ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, মেডিলজি আজ পর্যন্ত নিজের স্বার্থের জন্য কোন স্টুডেন্টের কোনোদিন ক্ষতি করেনি। মানে জাস্ট আমার 2টা টাকা ইনকাম হবে এর জন্য মেডিলজি আজ পর্যন্ত লাইফে কারো কোনো ক্ষতি করেনি, একটা স্টুডেন্টকে ভুল পথে চালনা করেনি। আচ্ছা যারা সেকেন্ড টাইম ভর্তি হচ্ছে অবশ্যই 5.1 এ ভর্তি হতো। 4টা স্কিপিং করলে মিস হইতো না। আচ্ছা কারো কারো মনে হচ্ছে যে বেশি দাগাইছি তার জন্য মিস হচ্ছে। ওকে, টাইম ম্যানেজমেন্ট করতে পারি নাই, 2 কোশ্চেনের মধ্যে কনফিউজ ছিলাম, এটা হবে যেন অন্যটা দাগাইছি, এটা হবেই। ইজিগুলা পারি নাই তাই বেশি প্রবলেম হয়েছে। ওকে ঠিক আছে। না এখানে আমাদের অনেক সময় মনে হয় যে 4-5টা স্কিপ করলে ভালো হইতো। কোন 4-5টা জানো? ওর মনে হচ্ছে কোন 4-5টা বলো তো? যেই 4-5টা ভুল দাগাইছে, আবার কিছু কিন্তু আসলে ঠিক দাগাই ফেলছে, হয়তো মানে হয়তো ঠিকঠাক পারতো না কিন্তু ঠিক দাগাই ফেলছো তুমি, সেগুলো তো কিন্তু তুমি ভাবতেছো যে ওগুলো আমি এমনি পারতাম। হ্যাঁ যে 5টা ভুল দাগাই ফেলছো ওই 4-5টা স্কিপ করতে হইতো। পরীক্ষার হলে কি তোমার পক্ষে এটা ফাইন্ড আউট করা সম্ভব যে এই 4-5টা আমি ভুল করতে পারি, এই 4-5টা স্কিপ করি? এটা তো ফাইন্ড আউট করা সম্ভব না। তাহলে বেশি দাগাইলে ভুল বেশি যাবে। আচ্ছা জুই বলছে বেশি দাগাইছি ভাইয়া। হ্যাঁ অনেকেরই মনে হচ্ছে যে বেশি দাগাইছি তাই ভুল গেছে। ওকে ঠিক আছে, এখন চলে আসো ম্যামালিয়ার ক্ষেত্রে। ম্যামালিয়ার ক্ষেত্রেও আসলে ঘটনা যা তাই, ঠিক আছে। ম্যামালিয়ার ক্ষেত্রেও এটা মানুষের বৈশিষ্ট্য, এখানে তুমি মানুষের যা যা পড়ছো তাই তুমি মিলাই নিবা। তুমি একটু মনে রাখো তিমি আর বাদুর কিন্তু ম্যামালিয়ার আন্ডারে, তিমি আর বাদুর। আর লাস্টে এই ম্যামালিয়ারও সাব ক্লাস আছে, তার ভিতর আমরা কোনটা বলতো? এখানেও একটা দুটো লাইনই পড়তো, ইউথেরিয়া, আমরা হচ্ছে ইউথেরিয়া।
আচ্ছা ঠিক আছে, তা এখানেও বৈজ্ঞানিক নামগুলো দেখবা, হ্যাঁ বাংলা বাংলা নাম বৈজ্ঞানিক নামগুলো দেখবা। তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ, এই অধ্যায়টা আসলে শেষ হয়ে গেল। এই অধ্যায়টা শেষ হয়ে যাওয়ার পরে যেমন এখানে হচ্ছে এই যে পার্থক্যগুলো আছে, এখানে তোমার হৃৎপিণ্ডটা ইম্পর্টেন্ট, শ্বসনাঙ্গটা ইম্পর্টেন্ট, হ্যাঁ হৃৎপিণ্ড শ্বসনাঙ্গ রক্তটা ইম্পর্টেন্ট। আর করোটিক্স নাম তো তুমি জানো যে আমাদের 12 জোড়া, শুধু প্রথম দুইটা হচ্ছে 10 জোড়া। আচ্ছা ঠিক আছে, আর এখানে শুধু এখানে অনেক আলোচনা আছে, ব্যবহারিক কিছু পড়া নাই, শুধু নামটা বৈজ্ঞানিক নামটা এবং ওই বৈজ্ঞানিক নামটা কোন পর্বের প্রাণী এটা একটু তুমি দেখবা। এখন আসো আমরা হাইড্রার ক্ষেত্রে চলে আসি। আমি একটু হাইড্রাটা দেখতে চাই ফার্স্টে। হাইড্রা থেকে কিন্তু এবার প্রশ্ন আসছে, তাই না? হাইড্রা থেকে কিন্তু প্রশ্ন আসছে, তোমরা খেয়াল করছো? তাহলে চলে আসো আমরা হাইড্রা দেখব। তো হাইড্রার ক্ষেত্রে প্রথমেই কিছু বিচ্ছিন্ন তথ্য আছে, যে হাইড্রা কোন ধরনের প্রাণী, হাইড্রার নামকরণ করছে কে। তো হাইড্রার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এইখানে দেখো, এই কোর্সিকার সাহায্য থেকে এই পর্যন্ত কয়েকটা লাইন আছে, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে। এই কয়টা লাইন খেয়াল করবা, হাইড্রার শ্রেণীতাত্ত্বিক অবস্থান কিন্তু জানতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি, সেটা হচ্ছে হাইড্রার কোষ, এপিডার্মিসের কোষ আর গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলা নামগুলা ফার্স্টে, যে যেন প্যাচ না লাগে, যেমন পুষ্টিকোষ গ্যাস্ট্রোডার্মিসেই থাকে, পুষ্টিকোষ কিন্তু এপিডার্মিসে থাকে না। একটু বলি যে এই পুষ্টিকোষের আরেকটা নাম পেশিয়াবরণী কোষ, পেশিয়াবরণী কোষেরই আরেকটা নাম পুষ্টিকোষ গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে। এখানে কিন্তু পেশিয়াবরণী কোষ পুষ্টির কাজ করে না, তাই এটা পুষ্টিকোষ শুধুমাত্র গ্যাস্ট্রোডার্মিসে থাকে, পুষ্টিকোষ কিন্তু এপিডার্মিসে থাকে না, খেয়াল থাকবে। তবে পেশিয়াবরণী কোষ দুই জায়গায় থাকে, কারণ এই পুষ্টিকোষটার আরেকটা নাম পেশিয়াবরণী কোষ। আচ্ছা, এই জায়গায় এখানে জরণ কোষ নিউরোসাইট বেশি আছে। আর এই যে কোষগুলা, এই কোষগুলোর ক্ষেত্রে তুমি আসলে পড়বা কি, ইম্পর্টেন্ট হচ্ছে পেশিয়াবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, এই দুইটা। আর এই লাস্টে নিউরোসাইটটা, পেশিয়াবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, নিউরোসাইট। যেমন পেশিয়াবরণী কোষ সমগ্র অংশ জুড়ে থাকে। ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে বলি, ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে যে কোনো ক্ষত পূরণে হেল্প করে, হ্যাঁ। আর নিউরোসাইট সম্পর্কে তো বিস্তারিত আলোচনা আছে, নেমাটোসিস্ট, নিউরোসাইট, নিউরোসিস্টের অংশ কি, নিউরোসাইটের অংশ কি, নেমাটোসিস্টের কোন অংশের কাজ কি, নিউরোসাইটটা ফুল ডিটেইলস তোমাকে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোষগুলোর ক্ষেত্রে কার অবস্থান কোথায়, মানে কে কোথায় থাকে, এটা আর কাজ কাজ কি, হ্যাঁ? কোষগুলোর ক্ষেত্রে অবস্থান এবং কাজ এটা জানতে হবে। তারপর হচ্ছে এই যে নেমাটোসিস্ট, এরপর নেমাটোসিস্টের আলোচনা আছে, নেমাটোসিস্টের অংশগুলো কি কি, নিউরোসাইটের অংশগুলো কি কি, অংশগুলোর নাম জানতে হবে এবং গুরুত্বপূর্ণ অংশগুলোর কাজ, এটা জানার পরে এরপরে হচ্ছে এই যে জায়গা নেমাটোসিস্ট, এই কই গেল, হ্যাঁ নেমাটোসিস্টের প্রকারভেদ। মোট নিডারিয়া পর্বের হচ্ছে হাইড্রা 23 ধরনের আছে, হাইড্রাতে আছে 4 ধরনের। তো এই 4 ধরনের নামটা কি এবং কার কাজ কি, এই চারটা নাম কার কাজ কি, নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল, এই যে জায়গাগুলা, যেমন এখানে এই লাইনটা একটু ডাক দাও, পলিগামা গ্লুটামেট, এই যে লাইনটা, এই রাসায়নিক পদার্থটা খরিত হয়, পদার্থটার নাম কি, পলিগামা গ্লুটামেট। তাহলে কোন রাসায়নিক পদার্থ করতে হয়, পলিগামা গ্লুটামেট। এরপরে হচ্ছে একবার নিক্ষিপ্ত হলে ফিরে আনা যায় না, 48 ঘন্টার মধ্যে নতুন প্রতিস্থাপিত হয়, এই জায়গাগুলা। আচ্ছা এরপরে চলে আসবা, শোনো একটা কথা বলি, ডেন্টালের প্রিপারেশন তুমি নিচ্ছ, ঠিক আছে, একটু বলি যে ডেন্টালে কিন্তু সিট অল্প, সো ডেন্টালে হইতেও পারে না হইতে পারে। ডেন্টালে যদি তোমার মিস যায়, তুমি প্লিজ হতাশ হয়ে যাবে না, আগেই বলে রাখলাম, কারণ তোমার কথা বলার সুযোগ নাও হইতে পারে। একটু বলে রাখি, ডেন্টালে যদি কোনো কারণে ইন কেস মিস যায়, তুমি যেন ভাইয়া হতাশ না হও। ডেন্টালে ইন কেস মিস গেলে তুমি যদি হতাশ হয়ে যাও ভাইয়া, এইটাই হচ্ছে তোমার ক্ষতিটা হবে, ঠিক আছে? তুমি যদি হতাশ না হও তাহলে কোনো সমস্যা নেই, হতাশ যেন না হও ডেন্টালে মিস গেলে। আচ্ছা এখন মেসোগ্লিয়ার ক্ষেত্রে চলে আসো ভাইয়া। মেসোগ্লিয়ার ক্ষেত্রে পুরুত্বগত মেসোগ্লিয়ার, মেসোগ্লিয়া কই থাকে, কোথায় অবস্থান করে, এবং এই যে জায়গাগুলো দেখো, ওই কোষগুলা কোথায় বেশি থাকে কোথায় কম থাকে, এখানেও মেসোগ্লিয়া দেখো, কোষিকায় সবচেয়ে পাতলা, পাদচাকতিতে সবচেয়ে পুরো, এই লাইনগুলো কিন্তু সত্য মিথ্যায় দেয় এবং তখন প্যাচ লাগে। তারপর একটু চলে আসো, তারপর তো এই যে সিলেন্টারন বা পরিপাক সংবহন গহ্বর, নামই সিলেন্টারন বা পরিপাক সংবহন, ফলে যে পরিপাকই হোক কোথায় হবে, আচ্ছা এই যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, গ্যাস্ট্রো মানেই তো গ্যাস্ট্রিক, পাকস্থলী। আচ্ছা ঠিক আছে, তবে এখানে লেখা আছে দেখো, যদি আরো ডিটেইলসে জানতে চাও, এই যে দেখো সুন্দরভাবে বলা আছে, সিলেন্টেরনের ফ্লাজেলীয় কোষে হয় বহিঃকোষীয় পরিপাক, সিলেন্টেরনের ক্ষণপদীয় কোষে হয় অন্তঃকোষীয় পরিপাক। এই জিনিসগুলো না তুমি রিডিং যখন পড়বা তখন এই জিনিসগুলো খেয়াল করে যাবা, যে এরকম হয় এরকম হয়, কিন্তু মেইনলি পরীক্ষায় কিন্তু ওইটাই আসবে, যে এইটা
এখন যদি সত্য মিথ্যা টাইপের এই ধরনের প্রশ্ন হয়, তাহলে এই রকম প্রশ্ন যখন বেশি হয়ে যাবে তখন বুঝবে যে প্রশ্ন টাফের দিকে গেছে। আর প্রশ্ন যখন তোমার টাফের দিকে যাবে তখন তোমার অত নাম্বার তোলা লাগবে না। এই ধরনের প্রশ্ন দু চারটা ভুল করার রাইট তোমার আছে। ভুল করার রাইট নাই যে এটা পরিপাক কই হয় সিলেক্টেড হয়, এটা ভুল করার রাইট তোমার নাই। আচ্ছা, জিওলজিতে যে 17টা প্রশ্ন আসছিল, কে কয়টা ভুল করছো বলো তো একটু, কে কয়টা ভুল করছো? জিওলজির 17টা প্রশ্নের কে কয়টা ভুল করছো এটা একটু আমাকে বলো। আর একটা জিনিস, আমি জানি যে অনেকে মোটিভেটেড যে না আমি মেডিকেলেই পড়বো, আমি বুঝছি, আমি জানি যে তুমি মেডিকেলে পড়তে চাও, কিন্তু একটা জিনিস মনে রেখো, মানে যারা ভার্সিটি দিতে যাচ্ছ না তাদের জন্য বলতেছি যে না আমি মেডিকেলেই পড়বো, আমি তো অন্য কোথাও পড়বো না, তাহলে হুদাই আমি ইয়া করবো কেন? ঠিক আছে, এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা যারা মনে করতেছো তাদের জন্য বলতেছি যে ভাইয়া তুমি মেডিকেলে পড়ো, কিন্তু তুমি যদি একটু ভার্সিটিতে সিট নিয়ে রাখো, কোনো সমস্যা আছে? বলো কি সমস্যা তোমার? সমস্যা তো নাই। সো এই কাজটা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন হাইড্রার খাদ্য গ্রহণ, হাইড্রার খাদ্য কি, প্রধান খাদ্য কোনটা, আর গ্লুটাথিয়ন শব্দটা মনে রাখবা। আর খাদ্যগুলো কি কি, পরীক্ষার খাদ্য কোনটা, খাদ্য নয় কোনটা, প্রধান খাদ্য কোনটা, আর গ্লুটাথিয়ন, মানে শিকারের বডিতে গ্লুটাথিয়ন থাকতে হয়। এরপরে আসো পরিপাক, এই যে বহুকোষীয় পরিপাকের ক্ষেত্রে কোন এনজাইমগুলো, অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে মানে এই মানে পরিপাকের এনজাইমগুলো কখন অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে। আচ্ছা, এরপর চলন, হাইড্রার চলনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। চলন কোনটা, চলন না কোনটা, বিশেষ করে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কোনটা বলতো? সামারসর্টিং আর লুপিং। লুপিং আর সামারসর্টিং এর পার্থক্য এমন ভাবে পড়বা এখান থেকে প্রশ্ন আসলে যেন আমি ভুল না করি। বাকিগুলোর ক্ষেত্রে তেমন পড়া নাই, খালি একটা দুইটা লাইন যে নিম্নমুখী হয়ে ভেসে থাকে, একটা দুইটা লাইন, এখানে তেমন পড়া নাই। পড়া কিন্তু সামারসর্টিং আর হচ্ছে লুপিং, এই দুইটার পার্থক্য কোনোভাবে যেন ভুল না হয়। সামারসর্টিং আর লুপিং এর পার্থক্য কোনোভাবে ভুল হইলে কিন্তু বিশাল বিপদ আছে। আচ্ছা, এরপরে এখানে একটু বলি যে এই কোন ঋতুতে কি হয়, এইগুলা কোনোভাবে ভুল করা যাবে না। হাইড্রা, রুই মাছ আর ঘাসফড়িং, এখানে কিন্তু বিশাল একটা প্যাচ লাগে। প্যাচ লাগে কিনা বলো? এই হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছে যদি তোমার প্যাচ লাগে তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, কোন ঋতুতে কি হয় দেখো, আমি এভাবে বলি যে গ্রীষ্ম হচ্ছে 1, বর্ষা 2, কয়টা ঋতু আছে? শরৎ 3, হেমন্ত 4, শীত 5, বসন্ত 6। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু আছে। আমি এভাবে মার্ক করলাম। এখন হাইড্রার ক্ষেত্রে চলে আসো। হাইড্রার কি কি হয় বলতো? হাইড্রার প্রথমে যদি বলি মুকুল, মুকুল সৃষ্টি কখন? 1। এরপরে হচ্ছে জননাঙ্গ, এটা হচ্ছে শরৎ, হেমন্ত, শীত। শরৎ হচ্ছে 3, হেমন্ত 4, শীত 5, 3, 4, 5। আর বাচ্চা হাইড্রা, শিশু হাইড্রাকে কি বলে? হাইড্রুলা। হাইড্রুলা কি বলতো? 6। তাহলে মুকুল সৃষ্টি 1, জননাঙ্গ সৃষ্টি 3, 4, 5, হাইড্রুলা হচ্ছে 6। হাইড্রুলা হচ্ছে ভাইয়া 6। এই হাইড্রুলা হচ্ছে অপত্য হাইড্রা বলে, এটাকে বলে হচ্ছে অপত্য হাইড্রা বলে। আচ্ছা, এখন চলে আসো, শোনো এখানে একজন একটা কোশ্চেন করছে, ভাই এখন থেকে ম্যাথ প্র্যাকটিস করব নাকি ডেন্টাল এক্সামের পর শুরু করব? তুমি আসলে টার্গেট কি, তোমার মেইন টার্গেট কি? শোনো, তুমি কখনো একসাথে দুইটা সমানভাবে আগাইতে পারবে না। তোমাকে আগে একটা মেইন ধরতে হবে যে আমি ডেন্টালের প্রিপারেশনই নিচ্ছি, সাথে যদি অন্য কিছু হয়ে যায় হবে, কিন্তু আমার মেইন টার্গেট ডেন্টাল। তখন তুমি ম্যাথ করবে না, ডেন্টাল মিস যদি হয়ে যায় তখন তুমি ম্যাথ করবা, আর হইলে তো হইলই। এখন না আমার মেইন টার্গেট ঢাকা ভার্সিটি, কিন্তু ডেন্টাল অ্যাটেন্ড করব, যদি হইলো তখন তুমি ম্যাথ করবা। আগে তোমাকে টার্গেট ফিক্স করতে হবে যে তুমি কি, মানে তোমার প্রাইমারি কি আর সেকেন্ডারি কি। তুমি দুইটা সমানভাবে দুই নৌকায় পা দিও না, মেইনলি এক নৌকায় পা, আর এক নৌকায় যদি পা চলে যায় গেল, ব্যাপারটা এরকম। এটা হচ্ছে হাইড্রা। চলে আসো ঘাসফড়িং। ঘাসফড়িং এর ক্ষেত্রে একটু চলে আসো। ঘাসফড়িং এ হচ্ছে তোমার প্রজনন, এটা হচ্ছে গ্রীষ্মের শেষে। প্রজনন হচ্ছে গ্রীষ্মের শেষে। দেখবা যে শরৎকাল পর্যন্ত ডিম পাড়ে, তাহলে ডিম পাড়া 3, তাহলে প্রজনন 1, ডিম পাড়া হচ্ছে 3, আর ডায়াপজ হচ্ছে 5। ডায়াপজ মানে কি বলতো? যখন পরিস্ফুটনটা আর হয় না, মানে ওর বৃদ্ধি আর ঘটে না, ও যেমনি আছে ওইভাবেই থাকে। ঠিক আছে, তাহলে পরিস্ফুটনটা বন্ধ হয়ে যায় এবং তাইলে
শীতকাল চলে গেল, পাস, তারপরে আবার নতুন করে বৃদ্ধি শুরু হবে, পরিস্ফুটন শুরু হবে, তাহলে পুনরায় বৃদ্ধি শুরু হয় কখন? পুনরায় বৃদ্ধি, সেটা হচ্ছে 6। তাহলে পুনরায় বৃদ্ধি শুরু হয় 6, ডায়াপস পাসে, ডিম পাড়ে 3, আর প্রজনন হচ্ছে 1, প্রজনন 1। এরপরে তুমি যদি রুই মাছের কথা বলো, রুই মাছের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। রুই মাছে তুমি যখন পড়বা যে আইসের বৃদ্ধি কখন হয়, আইস, তো আইসের ক্ষেত্রে তুমি দেখবা 6 আর 1, মানে বসন্ত আর গ্রীষ্মে হয় আইসের বৃদ্ধি। আর রুই মাছের প্রজনন কাল কখন সেটা যদি বলো, সেটা হচ্ছে ওই যে মানে বলা একটা গান আছে না যে আষাঢ় শ্রাবণ, তাই না, যে এটা হচ্ছে একটা রোমান্টিক ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আষাঢ় শ্রাবণ বৃষ্টি, তাই না? তাহলে এই বৃষ্টির সময়, হ্যাঁ, এই প্রজনন হচ্ছে, রুই মাছের প্রজনন হচ্ছে বৃষ্টি, আষাঢ় শ্রাবণ, তাহলে রুই মাছের প্রজনন বৃষ্টিতে। আর আইসটা হচ্ছে 6 আর 1, আইসটা হচ্ছে 6 আর 1, আইসটা কি বলছি ভাইয়া? 6 আর 1। আচ্ছা, একজন আরেকটা কোশ্চেন করছো যে ভাই ডেন্টালটা আসলে কেমন। এটা আসলে না পার্সন টু পার্সন, মানে এটা আসলে মানুষের চয়েস। দেখো কোনো পেশা যদি অত খারাপ হইতো তাহলে তো কোনো পেশায় মানুষ মানে দেখা যেত পৃথিবীর সবাই ডাক্তার হইতো, সবাই ইঞ্জিনিয়ার হইতো, এমন তো না। তো ডেন্টালটা আসলে ভালো, হ্যাঁ, বিশেষ করে বিদেশের প্রেক্ষাপটে ডেন্টালের অপরচুনিটি খুব বেশি। বিদেশে পৃথিবীর উন্নত দেশগুলোতে ডেন্টিস্ট্রি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি স্যালারি পাওয়া একটা পেশা, মানে সবচেয়ে বেশি উপার্জন করা যায় এই ডেন্টিস্ট্রিতে। তো ডেন্টিস্ট্রি, এবং আস্তে আস্তে বাংলাদেশের মানুষ সচেতন হচ্ছে। আগে দাঁতের সমস্যা নিয়ে মানুষ আসলে ডাক্তারকে বদার করতে চাইতো না, এখন করে। এবং তুমি আশেপাশে খেয়াল করে দেখবে যে দাঁতের সমস্যা নাই এরকম লোকজন খুব কম। তো তুমি যদি ভালো করো, এবং আরেকটা কথা যে কোনো পেশায় ভালো করলে তুমি ইয়া করতে পারবে। ডেন্টিস্ট্রিতে একটা সুবিধা আছে, তুমি 4 বছর পড়বা, 4 বছর পড়ে পাশ করে চেম্বার দিয়ে দিতে পারবা। তুমি যদি 4 দাও তাহলে তোমার হবে আস্তে আস্তে। বাংলাদেশে ডাক্তার এখনো না খেয়ে মরে না। এবং ডেন্টালে কিন্তু কষ্ট মেডিকেলের মতোই, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মেডিকেলে যা পড়া লাগে এখানে তুমি তাই পড়বা, ঠিক আছে, বরঞ্চ আরো বেশি পড়বা একদিক দিয়ে। মানে মোটামুটি, মানে বেশি বলতে হচ্ছে মেডিকেলের মতো কষ্ট। সো মানে ডেন্টালের যারা পাশ করে তারাও ডাক্তার, যদিও দাঁত নিয়ে পড়াশোনা করে, কিন্তু আসলে তারা আরো অনেক কিছুই জানে। এটা একটা ঘটনা। আর 2 নাম্বার হচ্ছে তুমি যদি ফোর দাও তাহলে ভালো করবে যে কোনো পেশায়। এমবিবিএস তুমি যদি আসলে ওইভাবে ভালোভাবে পড়াশোনা না করো, ফিউচারে স্ট্রাগল করতে হবে। এটা যে কোনো পেশায় করতে হবে, এমন কোনো পেশা নাই যে তুমি চান্স পেয়ে বসে আছো আর তোমাকে মুখে খাওয়াই দিচ্ছে, এরকম কোথাও হবে না, ঠিক আছে। এবং মেয়েদের ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় একটু বেশি কনভিনিয়েন্ট, মানে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের তো আসলে দেখা যায় যে বিয়ের পরে, আমার অনেক বান্ধবী আছে যাদের বিয়ে হয়েছে, বিয়ের পরে এখন আর প্র্যাকটিসই করে না, ঠিক আছে, মানে জাস্ট গৃহিণী হয়ে গেছে। মানে তোমাদের এখন হাস্যকর লাগতেছে, তোমাদের ভিতরে অনেকেই আছো চান্স পাবা, ভালো ভালো মেডিকেলে চান্স পাবো সেকেন্ড টাইমে, তারপর যে বিয়ে টিয়ে করে দেখো সংসারী হয়ে গেছে, ঠিক আছে, এরকম হয়। তো সেক্ষেত্রে যেটা হয় যে তুমি ডেন্টিস্ট্রিতে পড়লে খুব ইজিলি চেম্বার দিতে পারবা, অনেক বেশি প্রেশার নাই ডেন্টিস্ট্রিতে, ওইটা একটা ভালো ব্যাপার। ডেন্টালের জন্য আশা রাখবা কিনা? কেন রাখবা না? অবশ্যই রাখবা। ডেন্টালের জন্য আশা না রাখার তো কিছু নাই, কেন রাখবা না বলো ভাইয়া? আচ্ছা, আজকে নামাজ আছে, আমি একটু তাড়াতাড়ি শেষ করে যাই, হ্যাঁ চলো। মানে এখন আমি বলি, এখন হচ্ছে দাগানো লাইনই পড়বা তুমি, বুঝা গেছে? এখন মানে কোন জায়গায় যদি বুঝতে সমস্যা হয় ব্যাপারটা বুঝা রাখবা, রিডিং পড়তে পারো, যে আমার এই এই টপিকটা আমি অত ভালো বুঝি না, একটু একটু রিডিং পড়ে যাই, দেখি রিডিং তো একবার পড়লে বোঝা যায়, ওইটা একটা ওয়ে। আর মেইনলি তুমি দাগানো লাইনে ফোকাস করবা, এবং যত বেশি রিভিশন দিয়ে পারা যায়। কারণ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হলে কি হয়েছে বলো তো, কনফিউজড হয়ে গেছো অনেক জায়গায়। কারণ খুব বেশি পড়ার সুযোগ যে পাইছো ফার্স্ট টাইমে, ব্যাপারটা এমন না। যদি এখানে সেকেন্ড টাইমাররাও আসো, মানে আগের সেকেন্ড টাইমাররা, মানে ডেন্টালের জন্য তো কেউ তোমরা সেকেন্ড টাইমার না, মানে ডেন্টালের জন্য ফার্স্ট টাইমারই তোমরা 24 ব্যাচ আর 23 ব্যাচ ডেন্টালের জন্য সেকেন্ড টাইমার। তো ওভারঅল আমি সবার জন্যই বলতেছি যে ফার্স্ট টাইম কোনো কারণে তোমার মিস, মানে এবার মেডিকেলে কোনো কারণে তোমার মিস হয়েছে, সেটা বিভিন্ন কারণে হইতে পারে। ফার্স্ট মানে 24 ব্যাচের যারা, তাদের অনেকের রিভিশনটা না দিতে পারো নাই, তো এখন তুমি ওই রিভিশনটা দেওয়ার সুযোগ পাচ্ছ, কিন্তু ফলে ওই জায়গায় তুমি রিভিশন দিলে কিন্তু কনফিউশন কমে যায়।
রিভিশন দিলে কনফিউশন কমে যায়, প্রশ্ন সলভ করলে কনফিউশন কমে যায়। ফলে অনুশীলনের প্রশ্ন সলভ করো। এইটা অনুশীলনের প্রশ্ন যখন তুমি সলভ করবা এই চিন্তা করে করবা না যে এখান থেকে কমন আসবে, তুমি সলভ করবা জানার জন্য। এবং যখন তুমি সলভ করো মূল বইটা সামনে থাকবে, যখন কোন টপিক থেকে প্রশ্ন আসছে ওই টপিকটা একটু উল্টোপাল্টা দেখে নিলা, ঠিক আছে? তাইলে দেখবা যে বইও পড়া হয়েছে, সলভও করা হয়েছে। নাইলে দেখবা যে এটাও হচ্ছে না ওটাও হচ্ছে না। এবং এই কাজগুলো দ্রুত করার চেষ্টা করবা। অনেকেই আছে যে একটা টপিকে ঢুকে বিজ্ঞানী হয়ে যায়, সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা করে, আরে একটা আবিষ্কার করছি একটা জিনিস, হ্যাঁ নতুন ওয়ার্ড, তারপর হচ্ছে সেখানে গুগলে ঘাটাঘাটি করা, এইখানে ঘাটাঘাটি করা, গুগলে ঘাটাঘাটি করতে যে হুট করে একটা ভিডিও চলে আসা, সেই ভিডিওটা একটু দেখে তারপর পড়তে বসবো, এই ধরনের চিন্তা ভাবনা শুরু করা, এরকম হলে কিন্তু সব যাবে। এখন এসে কোনো গবেষণা নাই, মনে করবা যে 3 দিন পরে পরীক্ষা, ওইভাবে রিভিশন প্ল্যান সেট করবা। যদি ভাবো যে এখনো তো পরীক্ষার বহুত বাকি আছে, এখনো 1 মাস বাকি, তাইলে কিন্তু হবে না। আর মিথজীবিতা সম্পর্কটা কার কার মধ্যে দেখা যায়? মিথজীবিতা সম্পর্কটা কার কার মধ্যে দেখা যায়? আচ্ছা, এরপরে আসো আমরা একটু ঘাসফড়িং দেখাই। ওইটাও কি হাইড্রাতে চলে আসছে? ঘাসফড়িং এ কিন্তু স্পেসিফিক জায়গা কম, যেমন মানবদের কিছু অধ্যায় বলে দেওয়া যায় যে এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন হয়। ঘাসফড়িং এর ব্যাপারটা এমন না, ঘাসফড়িং এর সব জায়গা থেকে কম বেশি প্রশ্ন হয়ে থাকে। তো একটু চলে আসবা ঘাসফড়িং এর প্রথমেই এই যে সূচনা বক্তব্য থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। আজকের ঘাসফড়িং হচ্ছে পৈকিলোসারাস পিকটাস। এই যে এইখানে মস্তক বক্ষ উদর কোন খণ্ডের অংশগুলা কি, মস্তকের অংশ কোনটা অংশ না কোনটা, এটা একটা প্রশ্নের প্যাটার্ন। মস্তকের ভূকঙ্কালের অংশগুলা কি, মস্তকের ভূকঙ্কালের অংশগুলা কি। এরপরে পুঞ্জাক্ষী আর সরলাক্ষী কার সংখ্যা কোনটা, কার কোনটা কাজ কোনটা। যেমন সরলাক্ষীর একটা কাজ রেটিনার মতো কাজ করে সে। অ্যান্টেনার খণ্ড কয়টা মুখভঙ্গের ক্ষেত্রে, এই যে এরকে ম্যান্ডিবুলেট মুখভঙ্গ বলে। মুখভঙ্গের অংশগুলা কি, এবং এখানে অংশগুলোর আরো কিছু নাম আছে, যেমন কোনটা অধোষ্ঠ, কোনটা ওষ্ঠ, কোনটা উপরের ঠোঁট, হ্যাঁ এই যে জিনিসগুলা। তারপর হচ্ছে ম্যান্ডিবল হচ্ছে চোয়াল, কোনটার নাম চোয়াল, হ্যাঁ কোনটা হাইপোফ্যারিংস হচ্ছে উপজিহ্বা, কোনটার নাম কি, এই জায়গাগুলো তোমাকে জানতে হবে এবং এই অংশগুলোর কাজটা পরীক্ষায় আসে। এর কিন্তু ল্যাবিয়াল পাল্প আছে, ম্যাক্সিলারি পাল্প আছে, তাহলে অংশগুলোর কাজ আসে পরীক্ষায়। আচ্ছা, এইটার পরে তুমি চলে আসবা বুকে। আসলে খুব বেশি কিছু নাই, এখানে কয়েকটা নতুন শব্দ তুমি পাচ্ছ, এই যে টারগাম, স্টারনাম, প্রোনোটাম, পিউরন। এই শব্দগুলা কি, মানে পিউরন কি, প্রোনোটাম কি, টারগাম কি, এই শব্দগুলা। আর শ্বাসরন্ধ্র তোমরা জানো 10 জোড়া, 2 জোড়া বুকে আর 8 জোড়া হচ্ছে উদরে। আর ডানার ক্ষেত্রে এরিথ্রা ডানার আবরণ বা ট্যাগমিনা, 2 জোড়া ডানা আছে, কোন খণ্ডে কোন ডানা কোনটা, আর হচ্ছে এই এরিথ্রা ডানার আবরণ বা ট্যাগমিনা। পায়ের ক্ষেত্রে একটু চলে আসো, পায়ের পা যেটা সেটা সালটোরিয়াল পা, পায়ের যে অংশগুলোর নাম কি, এই জায়গাটা জানবা। এরপরে উদরের অংশগুলা কি, ফার্স্টে তুমি পড়বা হচ্ছে ফার্স্টে তুমি পড়বা এখানে উদরের অংশগুলা কি। এটা পড়ার পরে যে টিম্পেনাম, এটার আরেকটা নাম শ্রবণাঙ্গ। শ্বাসরন্ধ্র তো তুমি জানো, এইখানে কোন খণ্ডে কি আছে এইটা কোনোভাবে ভুল করা যাবে না। এই কোন খণ্ডে কি আছে এটা কিন্তু প্যাচ লাগে, বুঝছো? তো এইগুলা যদি ভুল হয়ে যায় তাহলে বিশাল সমস্যা। বিশেষ করে ওভিপোজিটর কত নাম্বার খণ্ডে বলো, ওভিপোজিটর কত নাম্বার খণ্ডে? ওভিপোজিটর হচ্ছে ডিম পাড়ার অঙ্গ। ওভিপোজিটর হচ্ছে ভাইয়া ডিম পাড়ার অঙ্গ। ওভিপোজিটর হচ্ছে 9 নাম্বার খণ্ডে। এর আগেও আছে আসলে, যেমন আমরা বলি স্ত্রী জনন রন্ধ্র কিন্তু 8 আর 9 নাম্বার খণ্ডে। স্ত্রী জনন রন্ধ্র এটা 8 আর 9, স্ত্রী জনন 8 আর 9, ওভিপোজিটর হচ্ছে 9। এই দুইটা প্যাচ লাগানো যাবে না। এরপরে চলে আসো অ্যানালসার কি।
আচ্ছা পুংজনন ছিদ্র এটা আছে 9 অ্যানালসার কি আছে 10 এ অ্যানালসার কি মানে পায়ু ছিদ্র সুপ্রানাল প্লেট 11 তে তাহলে দেখো পুংজনন ছিদ্র 9 অ্যানালসার কি 10 সুপ্রানাল প্লেট 11 আর এখানে স্থিরজননটা 8 9 অভিপোজিটর 9 এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু ডিম পাড়ার অঙ্গ অভিপোজিটর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডিম পাড়ার অঙ্গ কোনটা অভিপোজিটর ক্লিয়ার আচ্ছা ঠিক আছে এখন পুরুষ আর স্ত্রী ঘাসফড়িং এর পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট এটা 3 স্টার আসলে এটা পড়ার পরে পড়বা পৌষ্টিক তন্ত্রের এই অংশগুলোর নাম এখানে অনেক ডিটেইলসে প্রশ্ন আসলে আসে না পৌষ্টিক তন্ত্রের পৌষ্টিক নালীর পার্ট কি কি পৌষ্টিক গ্রন্থির পার্ট কি কি এখানে প্যাচ লাগে কই আমি বলি যে এই যে স্টোমোডিয়াম আর মেসেন্টেরন মানে মেসেন্টেরনের শুরুতে কি থাকে মেসেন্টেরনের শেষে কি থাকে বলো তো যেখানে স্টোমোডিয়াম শেষ হয়েছে মেসেন্টেরন শুরু হয়েছে সেখানে কি থাকে মেসেন্টেরনের শেষে তুমি ছবি দেখলেই বুঝতে পারতেছো তাই না এই যে দেখো এখানে ছবি আছে এই ছবিটাই আর কোনো ভালো ছবি নাই দুর্ভাগ্যজনক ভাবে এই যে ছবি দেখো তাহলে তোমার এই যে মেসেন্টেরনের শুরুতে তুমি হেপাটিক সিকে পাচ্ছ মেসেন্টেরনের শেষ যে অংশ এখানে তুমি ম্যালপিজিয়ান নালিকা পাচ্ছ তাহলে মেসেন্টেরনের শেষ অংশে ম্যালপিজিয়ান নালিকা মেসেন্টেরনের শুরুতে হেপাটিক সিকা এই হেপাটিক সিকা আর ম্যালপিজিয়ান নালিকা এই দুইটা সম্পর্কে তোমাকে ডিটেইলস জানতে হবে এই দুটো সম্পর্কে ডিটেইলস জানার পরে তুমি চলে আসবে পৌষ্টিক গ্রন্থির নামগুলাই সবার আগে ইম্পর্টেন্ট পৌষ্টিক গ্রন্থির নামগুলাই সবার আগে ইম্পর্টেন্ট এরপরে চলে আসবে পরিপাকে এখানে তুমি কিছু এনজাইম পাবা এখানে কিছু এনজাইম পাবে এই এনজাইমগুলোর নাম জানতে হবে কোন এনজাইম কোন খাদ্যকে পরিপাক করে এটা জানার পরে তুমি চলে আসবা এরপরে চলে আসবা ঘাসফড়িং এর এই যে রক্ত সংবহনতন্ত্র তোমার পড়া হচ্ছে এই যে হিমোলিম্ফ হচ্ছে রক্ত সম্পর্কে সামান্য পড়া আছে এই যে কয়েকটা ইম্পর্টেন্ট পিএইচ কত হিমোসাইট এগুলা এরপরে হচ্ছে এই যে রক্তের তিনটা এই যে হিমোসাইট তিন রকম তিনটা নাম পড়বা তিনটা নাম পড়ে পড়া শেষ হৃদযন্ত্রের ইম্পর্টেন্ট জায়গা যেটা সেটা হচ্ছে এখানে একটা ছবি আছে দেখো এই যে ছবিটা তো এখানে হৃদযন্ত্রে তুমি অ্যালারি বেশি পাচ্ছ 6 জোড়া হৃদযন্ত্রের 7টা প্রকোষ্ঠ আছে প্রকোষ্ঠের এখানে ছিদ্র আছে এই ছিদ্রের নাম কি অস্টিয়া নামক ছিদ্র আছে হ্যাঁ অস্টিয়া নামক ছিদ্র আছে নলাকার 7টা প্রকোষ্ঠ এবং মানে অ্যালারি পেশি শব্দটি ইম্পর্টেন্ট নিউরোজেনিক শব্দটি ইম্পর্টেন্ট যে ঘাসফড়িং এর হাড়কে নিউরোজেনিক হার্ট বলে আমাদের হার্টটা কি হার্ট বলো তো সবাই কমেন্ট করে আমাদের হার্টটা কি হার্ট সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও আচ্ছা ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র যেটা শ্বসনতন্ত্র অংশ কোনগুলা অংশ না কোনগুলা এইটা গুরুত্বপূর্ণ শ্বাসরস শ্বাসনালী এই দুটো ইম্পর্টেন্ট শ্বাসরস শ্বাসনালী এই দুটো ইম্পর্টেন্ট এরপরে চলে আসো আচ্ছা রেচন অঙ্গ তোমরা জানো ম্যালপিজিয়ান নালিকা এবং রেচন অঙ্গে আসলে কি কি থাকে এই যে মাইক্রোভিলাইয়ের কথা পড়তো সেখানে তুমি একটা শব্দ পাবা মাইক্রোভিলাই ব্রাশ বর্ডার মানে অসংখ্য মাইক্রোভিলাই মিলে একটা ব্রাশ বর্ডার তৈরি করে তাহলে এই যে ম্যালপিজিয়ান নালিকাতে তুমি মাইক্রোভিলাই আর ব্রাশ বর্ডার এই দুটো শব্দ পাচ্ছ এরপরে তুমি অতিরিক্ত রেচন অঙ্গ যেগুলা সেই নামগুলা ফার্স্টে জানবা পরীক্ষায় সবার আগে যেটা আসবে বা এটাই আসবে এর বাইরে আসার কথা না সেটা হচ্ছে অতিরিক্ত রেচন অঙ্গ কোনটি অতিরিক্ত রেচন অঙ্গ নয় কোনটি ঘাসফড়িং এর যে সংবেদী অঙ্গ জাস্ট অঙ্গগুলা কি কি এবং স্পর্শেন্দ্রিয় কোনটা রোমব্রিসল ঘ্রাণেন্দ্রিয় কোনটা শুঙ্গবায়ন্টনা এর বাইরে কিচ্ছু পড়বা না আচ্ছা এইটার পরে চলে আসো ঘাসফড়িং এর যে পুঞ্জাক্ষীর যে পার্টগুলো অংশ কি কি আছে এবং এখানে তোমার বেশি পড়া নাই যেমন এই কোষ থাকলে তার থেকে কিছু সৃষ্টি হবে কর্নিয়াজেন কোষ থেকে কর্নিয়া ক্রিস্টালাইন কোন কোষ থেকে ক্রিস্টালাইন কোন এরকম মানে কোষ নামটা থাকলে তার থেকে কিছু না কিছু সৃষ্টি হবে এটা একটা আর পড়া যদি আসে কর্নিয়া হচ্ছে লেন্স বা কর্নিয়া হচ্ছে লেন্সের মতো কাজ করে ক্রিস্টালাইন কোন প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে আর হচ্ছে র‍্যাবডোমে আলো গৃহীত হয় এই তিনটা কাজ করতে হয় র‍্যাবডোমে হচ্ছে আলো গৃহীত হয় আর দর্শনের ক্ষেত্রে জাস্ট এই পার্থক্যটা পড়বো আর কিছু পড়া লাগবে না মোজাইক আর সুপারপজিশন এখানে খালি এটা উল্টা বানা সুপারপজিশন মানে মৃদু আলোতে আর মোজাইক হচ্ছে তীব্র আলোতে এটা উল্টানো যাবে না সুপারপজিশন মৃদু আলোতে আর মোজাইক হচ্ছে তীব্র আলোতে আচ্ছা ঠিক আছে প্রজনন তন্ত্রের ক্ষেত্রে একটু চলে আসো
প্রজনন তন্ত্রের ক্ষেত্রে ঘাসফড়িং হচ্ছে অংশগুলা পড়বা, পুরুষ প্রজননতন্ত্র, স্ত্রী প্রজননতন্ত্র, শুধু একটা জায়গায় প্যাচ লাগাবা না। সেটা হচ্ছে এই স্ত্রী প্রজননতন্ত্র যেটা, এখানে আসলে যে স্পার্মাথিকা নালী এই জিনিসটা আছে, মানে এটাকে বলে শুক্র নালী। তাহলে স্ত্রী প্রজননতন্ত্রে হচ্ছে শুক্র নালীটা আছে, তাহলে ওই জায়গাটা শুক্রধানী কিন্তু পুরুষ প্রজননতন্ত্রে। হ্যাঁ, তাহলে সরি, এই এই শুক্রধানীটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রে, শুক্রনালী না, শুক্রধানী। এখন আসো এই জায়গাটায় আমরা একটু নিষেক দেখি। নিষেকের ক্ষেত্রে আসলে এই যে ভাইটালাইন, ঝিল্লি, মাইক্রোপাইল, এই শব্দগুলা পড়বা। তুমি এই শব্দগুলো যদি খেয়াল রাখতে পারো যে এইগুলা রুই মাছের নিষেকে আমি পড়ছি, তাইলেই তুমি পারবা। এই জন্য ধরো তুমি আসলে এত পড়া মনে রাখতে পারতেছো না, তোমার প্রিপারেশন অত ভালো না, তখন তুমি এই ধরনের ট্রিক ফলো করবা। যে আমি জানি যে প্রশ্ন আসলে এই ভাইটালাইন ঝিল্লি থেকে আসবে। ভাইটালাইন ঝিল্লি কই পড়ছি? ঘাসফড়িং এর প্রজনন তন্ত্রে, এইটা। আচ্ছা ঠিক আছে, যেমন ডিম্বাণু হচ্ছে সেন্ট্রোলেসিথাল ডিম্বাণু, এই একেবারে ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো রূপান্তর দুই রকম, সম্পূর্ণ অসম্পূর্ণ। সম্পূর্ণ কোথায় দেখা যায়, অসম্পূর্ণ কোথায় দেখা যায়, ধাপগুলা কি কি, এই হচ্ছে পড়া। 2 নম্বর ঘাসফড়িং এর রূপান্তর কি রকম, সবাই একটু বলো তো। অসম্পূর্ণ রূপান্তর বা হেমি মেটাবোলাস রূপান্তর। ঘাসফড়িং এর রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর এবং হেমি মেটাবোলাস রূপান্তর। অন্তঃক্ষরা গ্রন্থির একটা শক আছে, হ্যাঁ, অন্তঃক্ষরা গ্রন্থি শক বা যাই বলো, এই যে জায়গাটা, এটা শক আকারেই পড়বা। মানে আমি তোমাদের শক করে পড়াই দিয়েছিলাম, এখানে শক করা নাই, অন্য বইতে শক করা আছে। তো এইখানে এই যে গ্রন্থি, এই কোষ থেকে কি হরমোন ক্ষরিত হয়, ওই হরমোনটার কাজ কি, ওই গ্রন্থিকে কি, গ্রন্থির কি হরমোন ক্ষরিত হয়, ওই হরমোনটার কাজ কি, এটা হচ্ছে তুমি পড়বা। এখন আসলে রুই মাছটা আমি দেখাবো। রুই মাছটা একেবারে চলে আসো। রুই মাছের এখানে আইস্টা সাইক্লয়েড। এখানে এই যে পাখনার ক্ষেত্রে কি কি পাখনা আছে, কোনটা জোড়া কোনটা বিজোড়, এবং কয়টা পাখনার রশ্মি আছে, কোন পাখনার কাজ কি। আইসটা 3 স্টার ইম্পর্টেন্ট, আইসটা খুব ডিটেইলসে পড়বা, আইসটা খুব ডিটেইলসে পড়বা। রুই মাছের এই যে রক্ত, রক্ত সম্পর্কে অত ডিটেইলসে পড়ার দরকার নাই, রক্ত। তবে তোমার হৃৎপিণ্ডটা ডিটেইলসে পড়বা, হৃৎপিণ্ডটা ডিটেইলসে পড়বা। ধমনীতন্ত্র, শিরাতন্ত্রে তুমি খালি ইম্পর্টেন্ট শব্দগুলো পড়বা, এর বাইরে কিছু না। ইম্পর্টেন্ট শব্দ কি, যেমন ধমনীতন্ত্র যদি বলি আমি, এখানে চলে আসো, অন্তর্বাহী ধমনী আছে, বহির্বাহী ধমনী আছে। এই বহির্বাহী ধমনীগুলা এখানে চলে আসো, সার্কুলার সেফালিকাস তৈরি করে। সার্কুলার সেফালিকাসের উপর থেকে, মানে বেসিকটা বুঝতে হবে যে উপরের দিকে মাথার দিকে হচ্ছে ক্যারোটিড ধমনী চলে গেছে, নিচের দিকে হচ্ছে এই যে ডরসাল অ্যাবোটা যেটা, এখান থেকে এই লেজের দিকে ধমনী চলে আসছে, এই হচ্ছে পড়া। মানে ফুলকাতে প্রবেশ করে যারা, তারা অন্তর্বাহী ধমনী, ফুলকা থেকে বেরোয় যারা, ঠিক আছে, ফুলকা থেকে বেরোয় যারা, তারা হচ্ছে বহির্বাহী ধমনী। ক্লিয়ার? তাহলে ফুলকাতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়টা ঘটে, এবং এই বহির্বাহী ধমনীগুলা কি তৈরি করছে তুমি দেখবা যে এই যে সার্কুলার সেফালিকাস, মানে ফার্স্ট তো ল্যাটারাল অ্যাবোটা, দুটো ল্যাটারালটা মিলে তৈরি হচ্ছে সার্কুলার সেফালিকাস, সেখান থেকে রক্ত কোন কোন ব্রাঞ্চে যাচ্ছে এটা একটু বুঝে পড়তে হবে। আর শিরাতন্ত্রে হচ্ছে আরো পড়া কম, এই যে জায়গাটুকু ডরসাল অ্যাবোটা থেকে যে ব্রাঞ্চগুলো আসছে, সেই ব্রাঞ্চগুলো কোন ব্রাঞ্চ কাকে ব্লাড সাপ্লাই দেয়। রুই মাছের শিরাতন্ত্রে হচ্ছে খালি নামগুলা, আমি বলি কি কি পড়তে হবে। সমকার্ডিনাল, একজোড়া জিগুলার, একজোড়া কস্টোকার্ডিনাল, এটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্রের গঠন। এখন সমকার্ডিনাল জুগুলার মিলেই ডাক্টাস গুলিতে মিলিত হয়, এই হচ্ছে শিরাতন্ত্রের পড়া, আর কোনো পড়া নেই। আচ্ছা এখন চলে আসো বায়ুথলি। বায়ুথলির ক্ষেত্রে ফাইসোস্টোমাস বায়ুথলি কার, ফাইসোক্লিস্টাস বায়ুথলি কার, এবং ফাইসোস্টোমাস বায়ুথলির সংজ্ঞাটা কি, এইটা পড়বা। বায়ুথলির কাজগুলো পড়বা, লেস ইম্পর্টেন্ট। আর রুই মাছের প্রজনন, এখানে আসলে ঋতুটা জানতে হবে শুধু, আর কোন তাপমাত্রার পানি প্রজননের জন্য উপযুক্ত। আর এখানে দুই রকম ডিম আছে, একটু দেখো, ডিমার্সাল ডিম আর প্যালাজিক ডিম। সামুদ্রিক মাছ হচ্ছে প্যালাজিক ডিম, তাই তো, আর বাকি রুই মাছের যে ডিমটা সেটা হচ্ছে ডিমার্সাল ডিম, রুই মাছের ডিমটা। আর সর্বশেষ এই যে ব্রুড, ধানীপনা, আঙুলিপনা দশা, কোন দশা কোন কত থেকে কততম দিন, এবং ওই সময় ওই মাছের সাইজ কতটুকু হয়, ওই সময় ওই মাছের সাইজ কতটুকু হয়।
আর লাস্টে হালদা নদী সম্পর্কে একটু বলা আছে। লাস্টে যেটা বলা আছে সেটা হচ্ছে হালদা নদী সম্পর্কে, ঠিক আছে? এইটা, তাহলে এটা আমাদের শেষ। এখন আসো আমরা পরিপাক শোষণে চলে আসতে চাই। জিনিসটা খেয়াল করছো যে আমি শুধুমাত্র বলে যাব যে এইগুলো ইম্পর্টেন্ট এইগুলো ইম্পর্টেন্ট না, তাতেই আমার ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। আসলে পড়া অনেক, এটা বোঝা যাচ্ছে তাই তো, যে তোমাদের পড়তে কত সময় লাগে। ভাই ডিউ এক্সাম তো ডেন্টালের আগে হয়ে যাবে, যেদিন ডেন্টাল এক্সাম ওই দিন সকালে সাস্টের এক্সাম। হুম, আচ্ছা ডিউ এক্সাম ডেন্টাল এক্সামের আগে হয়ে যাবে, হ্যাঁ হবে। আর যেদিন ডেন্টাল এক্সাম ওই দিন সকালে আছে। তোমাকে চুজ করতে হবে, একটা কিছু করার নেই, দুটো একসাথে তুমি দিতে পারবা না, তুমি কোনটা দিতে চাও। এটা আসলে কিছু করার নাই। আচ্ছা এটা নিয়ে আমি আসলে তোমাদের নিয়ে একটু বসবো না, যে তোমাদের এখন আসলে কি করা উচিত। হ্যাঁ এটা নিয়ে যদি আমি একদিন আসছিলাম, তো ওই দিন অনেক মানুষ দেখতে পারো নাই, দেখি আমি আরেকদিন আসবো না যে তোমাদের আসলে এখন কি করা উচিত। ঠিক আছে, চলো আমরা একটু দেখাই দিই, সময় লাগছে। আচ্ছা পরিপাকের ক্ষেত্রে চলে আসো। প্রথমে হচ্ছে পৌষ্টিক নালীর পার্ট কারা, পৌষ্টিক গ্রন্থির পার্ট কারা, কোনটা পৌষ্টিক গ্রন্থি কোনটা পৌষ্টিক গ্রন্থি না। আচ্ছা এরপরে চলে আসো এই যে জায়গা, এই এনজাইম থেকে প্রচুর প্রশ্ন হয় অধ্যায়। তুমি ঘুরে, তুমি প্রশ্নটা অধ্যায়টা মানে বিগত বছর প্রশ্নগুলো দেখবা যে ঘুরে ফিরে শর্করা পরিপাকের এনজাইম কোনটা, আমিষ পরিপাকের এনজাইম কোনটা, স্নেহ পরিপাকের এনজাইম কোনটা, এই ক্ষুদ্রান্ত থেকে কোন এনজাইম ঘটিত হয়, পাকস্থলী থেকে কোন এনজাইম ঘটিত হয়, লালাগ্রন্থি থেকে কোন এনজাইম ঘটিত হয়, ঘুরে ফিরে এই আসে পরীক্ষায়। 50% প্রশ্নই এইটাই। তুমি প্রশ্ন খুলে দেখো, মানে মজা এটা। হ্যাঁ এই জন্য কোন পরিপাকের এনজাইম কোনটা এটা তো ভুল করা যাবে না। আর এখানে একটা হচ্ছে উভুলা মানে আলজিহ্বা, আর এপিগ্লটিস মানে উপজিহ্বা, এই দুটো প্যাচ লাগানো যাবে না। জিহ্বার কোন জায়গায় কি সাত কুড়ি আছে। আর লালা গ্রন্থি হচ্ছে তিন জোড়া, তিনটা লালা গ্রন্থি, সবচেয়ে বড় লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি, কানের নিচে, কানের নিচে দিব না, কানের নিচে হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি। আচ্ছা এরপর চলে আসো আবারও তাই, যে কোথায় কোন এনজাইম আছে আবারও বলি, ওই যে চার্টটা আছে না তোমার, যে চার্ট হচ্ছে এনজাইমের যে চার্টটা আছে, কোন জায়গা থেকে কি এনজাইম ঘটিত হয়, মানে কোন পরিপাকের এনজাইম কোনটা, ওই চার্ট থেকে আমি দেখাই দিচ্ছি। তাহলে দাঁতের ক্ষেত্রে হচ্ছে ওই যে আইসিপিএম 2123, বাচ্চাদের ক্ষেত্রে 20টা রূপ দাঁত আইসিএম 2122। আচ্ছা পাকস্থলীতে খাদ্য পরিপাকের ক্ষেত্রে একটু চলে আসো, আমাদের পাকস্থলীর যে অংশগুলো আছে অংশগুলোর নাম আমরা জানলাম, কার্ডিয়া ফান্টাস, দেহ পাইলোরাস, অ্যাট্রাম। আচ্ছা ঠিক আছে, এখন পরিপাকের ক্ষেত্রে একটু চলে আসো, এখানে চার ধরনের গ্যাস্ট্রিক গ্রন্থিতে চার ধরনের কোষ আছে, পরে গ্যাস্ট্রিক গ্রন্থির আলোচনা আছে, সেই জায়গাটা ইম্পর্টেন্ট। তাহলে তুমি এইখানে তো অলরেডি জানো যে পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না, আমিষ স্নেহ পরিপাক হয়। আমিষ স্নেহ পরিপাকের এনজাইম কারা, তারা কাকে পরিপাক করে, এই জায়গাটা জানার পরে ক্ষুদ্রান্ত্র পরিপাক, ক্ষুদ্রান্ত্র হচ্ছে পরিপাকের মূল জায়গা। ক্ষুদ্রান্ত্র হচ্ছে তোমার সব রকম খাদ্যই পরিপাক হয়, শর্করা আমিষ স্নেহ। এরপরে একটু চলে আসো ক্ষুদ্রান্ত্রের পরিপাকের ক্ষেত্রে, তবে স্নেহ পরিপাকে একটু ঝামেলা আছে, স্নেহ ঠিকঠাক পরিপাক হইতে চায় না, তার জন্য হচ্ছে আমাদের ওই যে ইমালসিফিকেশনের যে ব্যাপারটা আছে, এবং ক্ষেত্রে পিত্ত লবণ হেল্প করে, যেটা পরীক্ষা আসছে এবার, ইমালসিফিকেশন এবং ইমালসিফিকেশন হচ্ছে পিত্ত লবণ হেল্প করে। আচ্ছা এরপরে স্নেহ, ওই স্নেহ পরিপাকের আলোচনায় এখন চলে আসছে। এরপরে হচ্ছে গ্রন্থি, গ্রন্থির ক্ষেত্রে কি পড়বা বলি, লালা গ্রন্থি হচ্ছে তিন জোড়া, নাম পড়বা, নাম পড়ার পরে চলে আসো লালার আলোচনা। আচ্ছা এই জায়গায় কিছু কাজ আছে, হ্যাঁ কিছু কাজ আছে, এই যে জেরোস্টোমিয়ার একটা সংজ্ঞা দেওয়া আছে, এর বাইরে এই যে লালা গ্রন্থিতে পরিপাকে কারা হেল্প করে, এই সবাই হেল্প করে, কে কিভাবে হেল্প করে, লাইসোজাইম এনজাইম কোথায় থাকে বলো তো, লাইসোজাইম এনজাইম এখানে আমরা দেখি যে লালা গ্রন্থিতে লাইসোজাইম এনজাইম থাকে। এর বাইরে আমাকে একটু বলো যে আর কোথায় লাইসোজাইম এনজাইম তুমি দেখছো, একটু কমেন্ট করে জানাও। এর বাইরে আর কোথায় তুমি লাইসোজাইম এনজাইম দেখছো, একটু আমাকে কমেন্ট করে জানাও। চলে আসো যকৃৎ, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা মনে হয় যকৃতেরই আলোচনা, না আসলে ওই এনজাইমের সবটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে যকৃতের আলোচনা। ফলে যকৃতের বড় খণ্ড কোনটা, ছোট খণ্ড কোনটা, কোন খণ্ডে পিত্তথলি আছে, এগুলো পরীক্ষায় আসে। যকৃৎ হচ্ছে কেমিক্যাল ল্যাবরেটরি, মানবদেহের জৈব রসায়নাগার, এই জায়গাগুলো জানতে হবে। যকৃতের ওজন কত, দেখো এখানে কিচ্ছু বাদ দিয়ে নেই, কারণ মানবদেহ যেটা, মানবদেহ রয়েছে 3 থেকে 8 নাম্বার অধ্যায়,
9 নম্বর অধ্যায়ে বাদ দেওয়া যায়, 3 থেকে 8 নম্বর অধ্যায়ে বাদ দেওয়ার মতো জায়গা আসলে। যকৃৎ পড়বা, যকৃতের আবরণ, যকৃতের কোষ, এরপরে হচ্ছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা, যকৃতের বিপাকীয় ভূমিকা। এবং আবারও বলি যে এখানে যা লেখা আছে ভাইয়া এগুলো সব বেসিক জিনিস, এগুলো যদি তুমি বুঝো এগুলো পড়তে 2 মিনিট লাগে, আর যদি না বুঝো মুখস্থ করা শুরু করো তাহলে সময় লাগে, এগুলো বুঝলে পড়তে 2 মিনিট লাগে। এবং আসলে দুর্ভাগ্যজনকভাবে আমার ওই সময়টা নাই এখন, আমারও নাই তোমাদেরও নাই যে বসে বসে একটা টপিক বুঝাবো। এই টপিকগুলো আমি বুঝাইছি, ইউটিউবে ক্লাস আছে, তুমি খুঁজলেই পেয়ে যাবা। তো যাদের কনসেপ্ট একটু অতটা ক্লিয়ার না তারা ইউটিউবের ক্লাস থেকে করে নিতে পারো, তারা হচ্ছে ইউটিউব থেকে ক্লাসটা করে নিতে পারো। যদি যাদের এখন সমস্যা আছে তারা ইউটিউব থেকে ক্লাসটা করে নিও। আচ্ছা ঠিক আছে, এখন একটু চলে আসো। আচ্ছা, যকৃতের পিত্তরসের আলোচনা। পিত্তরস থেকে এবছর প্রশ্ন আসছে, পিত্তরস থেকে হচ্ছে এবছর প্রশ্ন আসছে। তো পিত্তরস এটা কই তৈরি হয় বলো তো, সব একটু কমেন্ট করে বলো। পিত্তরস তৈরি হয় কোথায়? যকৃতে। পিত্তরস তৈরি হয় যকৃতে, জমা থাকে পিত্তথলিতে। এই জিনিসটা প্যাচ লাগানো যাবে না। পিত্তরস থেকে পিত্ত লবণ, পিত্ত লবণ কি করে? ইমালসিফিকেশন করে। পিত্ত লবণ কি করে ভাইয়া? ইমালসিফিকেশন করে। অগ্নাশয় মিশ্র গ্রন্থি, অগ্নাশয় উইরসাং নালী আছে, অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি, অগ্নাশয় উইরসাং নালী আছে। অন্তঃকোষ গ্রন্থি হিসেবে অগ্নাশয় যখন কাজ করে তখন কি কি কোষ আছে, কোন কোষটার কাজ কি, কি কি কোষ আছে, কোন কোষটার কাজ কি। আবার গ্যাস্ট্রিক গ্রন্থিতেও দেখো, এরপরে চলে আসো গ্যাস্ট্রিক গ্রন্থিতে কি কি কোষ আছে, কোন কোষের কাজ কি। তাইলে মানে অগ্নাশয় এবং গ্যাস্ট্রিক গ্রন্থি কি কি কোষ আছে, কোন কোষের কাজ কি, এই কোষগুলো প্যাচ লাগানো যাবে না, এই কোষগুলো প্যাচ লাগাবা না। এর বাইরে চলে আসো এই যে আন্তরিক গ্রন্থি। আর আন্তরিক গ্রন্থিতে এই ব্রাশ কোষ আছে, গবলেট কোষ পাচ্ছ তুমি, প্যানেথ কোষ পাচ্ছ। এখানে কিছু চমৎকার লাইন লেখা আছে, এই জায়গাটা খুব সুন্দর করে রেজিস্টার দাও। আচ্ছা, এই যে জায়গা, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে। যদিও এই যে দেখো, একটা হচ্ছে এক্সট্রিনসিক প্লেক্সাস আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক প্লেক্সাস, এই অন্ত্রীয় স্নায়ুতন্ত্র, এটাকে মানবদেহের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। গোল্ডিগার্সে যাদের পড়াইছি সুন্দর করে লিখাই দিছি যে এটাকে মানবদেহের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। হ্যাঁ, গোল্ডিগার্সে প্রত্যেকটা জায়গায় লেখাইছি, যদি এখানে ডিরেক্ট লেখা নাই, আসলে আমাদের বইয়ের তথ্য না, এটা এই বইয়ের তথ্য না। যদি একটু বলে রাখি, এরকম বইয়ের তথ্য না, এরকম অনেক প্রশ্নই তুমি আসলে পেরে যাবা। কেন পারবা? কারণ এটা তুমি প্রচুর প্রশ্ন সলভে পাইছো। মানে যারা মোটামুটি পরীক্ষা বিভিন্ন জায়গায় দিছো যে আন্তরিক এন্টেরিক স্নায়ুতন্ত্রকে যে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, এটা মোটামুটি সব জায়গায় প্রশ্নই থাকে। এটা প্রশ্ন ব্যাংকে তুমি সলভ করবে এমন হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। আচ্ছা, এরপরে চলে আসবা তোমার মেইন পড়া যেটা, এই যে হরমোন, পরিপাকে যে হরমোনগুলো আছে, এই হরমোনে ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে গ্যাস্ট্রিন আর সিক্রেটিন। এই দুইটা থেকেই নরমালি পরীক্ষায় প্রশ্ন আসে। মানে সব ভুল করতে পারো, পরিপাকে হরমোন কোনটা, হরমোন না কোনটা, এই নাম, আর গ্যাস্ট্রিন আর সিক্রেটিনের বিস্তারিত আলোচনা। আর লাস্টে হচ্ছে এই যে এই 13 নম্বরটা ক্ষুধা তৃপ্তি, এই যে চার্ট, এই চার্টই হচ্ছে এই অধ্যায়ের মানে প্রাণ। এই অধ্যায়ের 50% প্রশ্নই একটা চার্ট থেকে আসে। 50% প্রশ্ন তোমাকে ফার্স্টে জানতে হবে শর্করা আমিষ স্নেহ পরিপাকের এনজাইম কারা, সেকেন্ডে জানতে হবে কোন জায়গা থেকে কোন এনজাইমটা ক্ষরিত হয়, থার্ড হচ্ছে ইম্পর্টেন্ট এনজাইম যেগুলো আমি একটু বলে দিই, টায়ালিন, মর্টেজ, পেপসিন, জিলেটিনাস, এরপর হচ্ছে এই অ্যামাইলেজ, মর্টেজ, এখানে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এখানে লাইপেজ, এখানে ল্যাকটেজ, মর্টেজ, সুক্রেজ, এগুলো তুমি পারো কারণ এগুলো তুমি কোষ রসায়ন করছো। ল্যাকটেজ ল্যাকটোজকে ভাঙে, মর্টেজ মর্টোজকে ভাঙে, সুক্রেজ সুক্রোজকে ভাঙে, এই তো। আর লাইপেজ, এই যেগুলো বলে দিছি, এখানে লাইপেজ, এখানে হচ্ছে এই সবগুলা কারণ ইম্পর্টেন্ট, শুধু লাইপেজ, এখানে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন, এই দুইটা। আর উপরের গুলা, এগুলা কোন খাদ্যকে ভেঙে কিসে পরিণত করে এটা জানতে হবে, কোন খাদ্যকে ভেঙে কিসে পরিণত করে এটা তুমি জানবা। ঠিক আছে? আচ্ছা, এখন আসো পরিপাকৃত খাদ্যসার যেটা, সেটা শোষণের কথা যদি আমরা আসি, তাহলে পরিপাকৃত খাদ্যসার শোষণের ক্ষেত্রে পরিশোষণের একক হচ্ছে ভিলাই। আচ্ছা, শোষণ কই হয় বলতো, ক্ষুদ্রান্ত্রে নাকি বৃহদান্ত্রে? মেইনলি শোষণটা হয় হচ্ছে ক্ষুদ্রান্ত্রে, তাই তো? তাহলে বৃহদান্ত্র কোনটা শোষণ করে? বৃহদান্ত্র যেটা ক্ষুদ্রান্ত্র শোষিত হইতে পারে না সেটা বৃহদান্ত্র শোষিত হয়। তো শোষণটা মেইনলি কই হয়? ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রে কোথায়? ভিলাইতে। আচ্ছা, তাইলে এই যে কোনটা শোষণের সাথে যুক্ত,
কোনটা আসলে ক্ষরণের সাথে যুক্ত, এই জায়গাগুলা। এবং এখানেও আমরা ওই যে মাইক্রোভিলাই যেখানে থাকবে সেখানে দেখবে যে ব্রাশ বর্ডার, সেখানে ব্রাশ বর্ডার জিনিসটা পাবা। আর শোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে শর্করা শোষণ, আমিষ শোষণ আর স্নেহ শোষণ, এই জায়গাটা একটু বুঝে বুঝে পড়তে হবে, কারণ এইসব জায়গা থেকে প্রশ্ন হয়। আচ্ছা, এরপরে চলে আসবো হচ্ছে, আচ্ছা আজকে শুক্রবার নামাজ আছে, এটা একটা ঝামেলা হয়ে গেছে। আমি আসলে জিনিসটা খেয়াল ছিল না, আমার একদম মাথায় ছিল না, 12:30টায় শেষ করতে হবে। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এটা। যকৃৎ আছে, অগ্ন্যাশয় আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত্র আছে। তো এখানে লাস্টের দিকে পার্ট কি কি, বিশেষ করে কোথায় গবলেট কোষ আছে, কোথায় শোষণক্ষম কোষ আছে, হ্যাঁ, কোথায় হচ্ছে তোমার এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, কোথায় রোগী আছে, প্রস্তুচ্ছেদের অংশগুলা কি, এইটাই আসে। আর বিএমআই যেটা, এই বিএমআই এর ক্ষেত্রে কার বিএমআই কত, এগুলো তো জানার জন্যই পড়বা। তবে স্থূলতার ক্ষেত্রে এখানে একটা প্যাচ লাগে, সেটা হচ্ছে কিছু রোগ আছে যে রোগগুলা হইলে তুমি মোটা হয়ে যাবে। আবার এটা হচ্ছে কিছু রোগ হইলে তুমি মোটা হয়ে যাবা, এটা একটা জিনিস। আর মোটা হইলে তোমার কিছু রোগ হবে। তো মোটা হইলে যে রোগগুলা হবে আর কি রোগগুলো হইলে তুমি মোটা হবা, এই দুইটা প্যাচ লাগাবো না, এখানে এই রোগগুলো সবই লেখা আছে। আর দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে 80% ক্ষেত্রে তোমার বাবা মা যদি মোটা হয় তাহলে তোমারও মোটা হওয়ার একটা ঝুঁকি রয়ে যায় 80% ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বার অধ্যায়টা শেষ। আমরা হচ্ছে 4-এ যাব। 4-এ চলে আসো, রক্ত। ভাই দুর্ভাগ্য, কি বলবো বলো, এই অধ্যায়গুলোতে সাজেশন দেওয়া খুব টাফ। মানে বায়োলজিতে তুমি নিজে জানো, তুমি এতদিন ধরে পড়তেছো, তুমি জানো, আমি জানি যে সাজেশন দিলে তুমি খুশি হও, আর তুমি শর্টকাটে চাও যে ভাইয়া এখন এই সাজেশনটা পড়ে যদি আমি চান্স পেয়ে যেতে পারতাম। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে খুব ভালো যে ওয়ার্ক করে এটা বলা যাবে না। আমরা বলে দিতে পারি যে জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, যে কম ইম্পর্টেন্ট, কিন্তু ওই জায়গাগুলো তো তোমাকে পড়তে হবে। 2 নাম্বার, এই যে ধরো রক্ত অধ্যায়টা, এখানে বাদ দেওয়ার কিছু নেই। তুমি বলো কি বাদ দেওয়ার আছে, কিচ্ছু বাদ দেওয়ার নেই। রক্তের এখানে কয়েকটা লাইন আছে 3 স্টার, এরপরে চলে আসবা একটা চার্ট পাবা, এই চার্টটা 3 স্টার, এখানে নাইট্রোজেন ঘটিত কোনটা আর প্লাজমা প্রোটিন কোনটা, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসছে। নাইট্রোজেন বিহীন, দেখো প্যাচটা কই লাগে, তুমি বলছো নাইট্রোজেন ঘটিত, আর পরীক্ষা আসছে নাইট্রোজেন বিহীন। বিলিভ মি, এইটাই মাথায় কাজ করে না, এইটাই মাথায় কাজ করে না যে কোনটা আমি দাগাবো, মানে কি আসছে। আরে আমি তো, তোমার মনে হয় কি আমি তো এখানে মনে হয় নাইট্রোজেন বিহীন রেশন করতেই পড়ছিলাম, এরকম হয় না বলো? এই জন্য আমরা যতটা মনোযোগ দিয়ে পড়বো তত এই সমস্যা কমে যাবে। আচ্ছা, এখানে আরবিসি আছে, আরবিসির ক্ষেত্রে হচ্ছে কি বলবো বলো, কোনটা, এটা বাদ দাও, এটা বলবো। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এখানে বাদ দেওয়ার মতো জিনিস খুব কম। আচ্ছা, একটু বায়োলজিতে কোনো ভুল হয় নাই, কোশ্চেন কঠিন করতে করতে, আচ্ছা ওটা আমরা বলছি একটু। আচ্ছা, এরপর চলে আসো মানুষের যে আরবিসির কথা আমরা বলতেছি। আচ্ছা, আরবিসির ক্ষেত্রে ফার্স্ট একটু দেখো যে এখানে কোথায় আচ্ছা এভারেজ সংখ্যা কত, বেশি হলে কি হয়, কম হলে কি রোগ হয়, এটা। আর হচ্ছে কোথায় কতটুকু আছে, কখন আরবিসি বেড়ে যায়, কখন কমে যায়। আর হচ্ছে আরবিসি কই সৃষ্টি হয়, লালস্থি মজ্জার স্টেম সেল থেকে। আর এরিথ্রোপয়েটিনের যে আলোচনা, এরিথ্রোপয়েসিস হচ্ছে মানে আরবিসি প্রক্রিয়া। আর এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন, এই হরমোন হচ্ছে আরবিসি তৈরির সাথে যুক্ত। এরিথ্রোপয়েটিন হরমোন কিডনি থেকে গঠিত হয়, এবং এরিথ্রোপয়েটিন হরমোন যদি গঠিত না হয় তাহলে কিন্তু আরবিসি তৈরি হয় না, সেই রোগী অ্যানিমিয়াতে ভুগে। আচ্ছা, লোহিত রক্তকণিকার যে কাজ, এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এইটার সাথে তোমার কয়েকটা কাজের প্যাচ লাগতে পারে, যেমন তোমার রক্তরসের প্যাচ লাগতে পারে, যে আরবিসি এবং তোমার রক্তরস এই দুটো যেন প্যাচ না লাগে। আরবিসি রক্তরস এটা আলাদা করে পড়বা। এবং একটু বলি যে লোহিত রক্তকণিকার কাজ যখন তুমি পড়তেছো, কয়েকটা কাজ আগে আমাদের এই বইতে ছিল না, এই জিনিসগুলো নতুন অ্যাড করছে। যেমন এই যে এনজাইম রূপে নাইট্রিক অক্সাইড ক্ষরণ করে, এগুলো লাস্ট 2-3 এডিশনে অ্যাড করছে স্যার। আমাদের আজমল স্যার কি করে তোমরা জানো, যে অন্য সব বই প্রতি বছরের ওনার একটাই কাজ, সেটা হচ্ছে
অন্য সব বইয়ে নতুন কি কি অ্যাড আছে, কি কি বাদ গেছে অন্য সব বইয়ের, সব আইনে এক বইতে ঢুকাবে, ঢুকাই ঢুকাই বই বানায় ফেলবে মোটা, যা তা অবস্থা। কোয়ালিটি মেইনটেইন নাই, খালি অন্য বইয়ের তথ্য চুরি করে করে ঢুকাও। শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে একটু চলে আসো ভাইয়া, সংখ্যাটা জানবা, আনুমানিক অনুপাতটা জানবা, কই থেকে কোন কোষটা তৈরি হয় এটা পরীক্ষায় প্রায় আসে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, স্টেম সেল থেকেই সব কোষ তৈরি হয়, স্টেম সেলের কোন কোষ থেকে সেটা ম্যাটার করে। আচ্ছা, এর বাইরে কিছু টার্ম আছে, শ্বেত রক্তকণিকা কম হইলে কি হয়, বেশি হইলে কি হয়, আরবিসি কম হইলে কি হয়, বেশি হইলে কি হয়, এই নাম এই টার্মগুলা আমরা যেন প্যাচ না লাগাই। 2 নম্বরে চলে আসো আমাদের দানাদার আর অদানাদার, দানাদার কারা অদানাদার কারা। এর ভিতর লিউকোসাইট, মনোসাইট, লিম্ফোসাইট এগুলোর কাজটাই ইম্পর্টেন্ট। এর বাইরে অনেক তথ্য আছে তাদের সম্পর্কে, তারা মানে কি কালার দেয়, তারপর হচ্ছে তাদের সংখ্যা কত, কিন্তু পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে তাদের কাজ। তাহলে তুমি লোহিত রক্তকণিকার এই যে কাজ আছে, এই যে কাজটা আছে, এই শ্বেত রক্তকণিকার কাজ, এই কাজ থেকে এই কাজগুলো ভুল করা যাবে না, এই কাজই আসবে। অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা, এবং এই অনুচক্রিকার কাজ ভাই অনেক পড়া আছে, তবে আর বেশি শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এই তিনটার কাজ যথেষ্ট ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবা হচ্ছে রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধা সবসময় যেটা আসে মোট 13টা ফ্যাক্টর আছে, 4টা ফ্যাক্টরের নাম কি, এই 4টা ফ্যাক্টর কি কাজ করে, কোনটা কিভাবে রক্ত জমাট বাঁধে, এই 4টা ফ্যাক্টরের কাজ পড়বা। এরপরে চলে আসো, এই 4টা ফ্যাক্টরের কাজ পড়ার পরে লসিকার ক্ষেত্রে চলে আসো। লসিকা একটু কম্পারেটিভলি কম ইম্পর্টেন্ট, লসিকাতে শুধুমাত্র শ্বেত রক্তকণিকাই আছে, অন্য কোনো রক্তকণিকা আসলে ওইভাবে নাই। আচ্ছা, লসিকা তন্ত্রকে দ্বিতীয় সংবহন তন্ত্র আসলে বলে। লসিকার গ্রন্থিগুলোর নাম কি, লসিকার গ্রন্থিগুলোর নাম কি এটা তোমাকে জানতে হবে, এবং এইখানে গ্রন্থিগুলোর ক্ষেত্রে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলতো, প্লীহা। তো লসিকা গ্রন্থির মধ্যে প্লীহার যে কাজ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো, শিরার ধমনীর পার্থক্য তোমাকে পড়তে হবে, শিরার ধমনীর পার্থক্যটা ইম্পর্টেন্ট, এটা সত্য মিথ্যা আকারে দেয়। এরপরে মানুষের হার্ট, হার্টের ক্ষেত্রে হচ্ছে একটু আজকে 4টায় করাবো, ও আজকে আচ্ছা হার্টের ক্ষেত্রে চলে আসো। হার্টের ক্ষেত্রে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম আর পেরিকার্ডিয়াম, এই 4টা প্যাচ লাগানো যাবে না। কোনটা যে হার্টের আবরণ আর কোনগুলা যে হার্টের মাসেলের লেয়ার, এটা তুমি প্যাচ লাগাবে না। পেরিকার্ডিয়াম হচ্ছে আবরণ, পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে এখানে। আর হার্টের প্রাচীর মানে মাংসল প্রাচীরের লেয়ার আছে 3টা, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এরপরে চলে আসবা হার্টের ক্ষেত্রে, হার্টের বেসিক আলোচনাটা তোমাকে অবশ্যই জানতে হবে, কয়টা প্রকোষ্ঠ আছে, রক্ত কোন প্রকোষ্ঠ থেকে কোন প্রকোষ্ঠে যায়, তারপর সেটা ফুসফুসে যায়, এরপর হচ্ছে ফুসফুস থেকে হার্টের যে কানেকশন, সেই কানেকশনে কয়টা শিরা, কয়টা ধমনী আছে, তাই না। এই যে হার্টের যে বেসিক আলোচনা, এখানে তোমার সোজা বাংলায় যেটা জানতে হবে সেটা হচ্ছে বেসিকটা। হার্টের বেসিকটা জানলে তুমি হার্টে আটকাবা না। হার্ট থেকে কখনোই কঠিন প্রশ্ন হয় না, ওখানে এমন একটা প্রশ্ন হবে না যেটা মানে অনেক ডিপ থেকে প্রশ্ন করছে, সবসময় বেসিক প্রশ্নটা করবে। তুমি যেন হার্টের বেসিক কোথাও ভুল না করো। বিশেষ করে কপাটিকা গুলোর ক্ষেত্রে চলে আসো, কোথায় কি কপাটিকা আছে, কোনটা অর্ধচন্দ্রাকার কপাটিকা, কয়টার ঝিল্লি কয়টা, কয়টার হচ্ছে কপাট কয়টা, এইটা, এবং কোন কপাটিকা কই থেকে কই ব্লাড সাপ্লাই দেয়, এই জিনিসটা টোটালি বুঝে বুঝে পড়তে হবে। যদি বুঝে বুঝে পড়ো এই জায়গায় তুমি আটকাবা না। এই কপাটিকাটা 3 স্টার ইম্পর্টেন্ট। এই কপাটিকাটা হচ্ছে আজান দিচ্ছে আমাদের আজান দিচ্ছে, আমরা আজানের পরে 4 নম্বর অধ্যায়টা শেষ করে আমরা শেষ করে দিচ্ছি, কারণ আজকে হচ্ছে নামাজ আছে।
আচ্ছা ঠিক আছে, মোটামুটি আজান শেষের পথে। আমরা আস্তে আস্তে শুরু করি, মানে আমাদের কাছের মসজিদে আজান শেষ হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা আস্তে আস্তে শুরু করি, চলে আসো। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। এখানে হচ্ছে সিস্টোল ডায়াস্টোল। সিস্টোলে কত সময় লাগে, ডায়াস্টোলে কত সময় লাগে, এটা জানবা। এরপরে এখানে সিঙ্গেল সার্কিট আর ডাবল সার্কিটের একটা বলা আছে, সেটা হচ্ছে রুই মাছেরটা সিঙ্গেল সার্কিট আর আমাদের হচ্ছে ডাবল সার্কিট। কারণ তোমরা জানো যে আমাদের যে হার্ট আছে, হার্টের 4টা প্রকোষ্ঠ আছে। মানে এই ডাল সাইডে হচ্ছে তোমার দেহ থেকে রক্ত আসে, আর বাম সাইডে হচ্ছে ফুসফুস থেকে রক্ত আসে। অর্থাৎ এই যে দুইটা সাইড, এই ধরো হার্টের এই সাইড আর এই সাইড, দুই সাইডে কিন্তু একই সাথে রক্ত প্রবাহিত হইতে থাকে, এই জন্য এটাকে ডাবল সার্কিট বলে। এটা একটা জিনিস। হৃৎপিণ্ড কখনো টায়ার্ড কেন হয় না, এটা আসলে ল্যাকটিক অ্যাসিডের যে ব্যাপারটা সেটার জন্য। এর সাথে ল্যাকটিক অ্যাসিডটা হচ্ছে সম্পর্কিত, ল্যাকটিক অ্যাসিডটা জমা হয় না, হৃৎপিণ্ড নিজেই ইউজ করতে পারে ল্যাকটিক অ্যাসিডটা। তারপর আমরা চলে আসব হচ্ছে এই যে কোন সময় কতটুকু সময় লাগে, অর্থাৎ সিস্টোল ডায়াস্টোলের সময়কালটা। মোট সময়কালটা তুমি জানো যে 0.8 সেকেন্ড। আচ্ছা, এই জায়গাটা পরীক্ষায় আসে। তারপর চলে আসবা হচ্ছে পেসমেকার কোনটা, রিজার্ভ পেসমেকার কোনটা, এইটা পরীক্ষায় আসে। পেসমেকার কোনটা, রিজার্ভ পেসমেকার কোনটা। এখন ব্লাড প্রেশারের ক্ষেত্রে একটু আসবা যে ব্যারোমিটার যেটা। এখন উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর, আচ্ছা ব্যারোরিসেপ্টর, ব্যারোমিটার দিয়ে কি বলে, কি মাপে বলো তো? ব্যারোমিটার দিয়ে কি বলে, এটা একটা যন্ত্র। আর ব্যারোরিসেপ্টর থাকে হচ্ছে আমাদের রক্ত নালীতে হচ্ছে ব্যারোরিসেপ্টর থাকে, যারা রক্তচাপ মাপতে পারে। তো কখনো কখনো রক্তচাপ বেশি হয়, কখনো কখনো রক্তচাপ কম হয়। তো উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টরের সাথে সম্পর্কিত কারা, আর নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের সাথে সম্পর্কিত কারা, মানে কারা নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর মাপে, এই জায়গাটা একটু তোমাকে জানতে হবে। এই জায়গাটা জানার পরে এখন একটু চলে আসো, রক্ত সংবহন 4 রকম। এর ভিতর সিস্টেমিকটা তুমি জানো, সারা দেহ থেকে রক্ত, মানে হার্ট থেকে সারা দেহে রক্ত যায়, সারা দেহ থেকে রক্ত আবার ঘুরে ফিরে এই হার্টেই ফেরত আসে, এটা সিস্টেমিক। আর পালমোনারি মানে হার্ট আর ফুসফুসের যে ব্লাড কানেকশন সেইটা। আর পোর্টাল যেটা, সেখানে আচ্ছা একটু বলো তো যে পোর্টাল সংবহন তন্ত্রের ক্ষেত্রে রুই মাছের কি কি পোর্টাল সংবহন আছে আর মানুষের কি কি পোর্টাল সংবহন আছে, এটা একটু আমাকে কমেন্ট করে বলবা। আর করোনারি সংবহন যেটা, সেটা হচ্ছে হার্টের নিজস্ব যে ব্লাড সাপ্লাই, সেটা হচ্ছে করোনারি সংবহন।
রুই মাছের কি কি সংবহন পোর্টাল সংবহনে মানুষের কি কি পোর্টাল আছে আর রুই মাছের কি কি পোর্টাল আছে এটা একটু আমাকে জানাও, এটা একটু আমাকে জানাও। দরকার হলে না পারলে খুঁজে বাইর করো বই থেকে, ঠিক আছে? এই যে দেখো মেরুদণ্ডী প্রাণীতে হেপাটিক আর রেনাল দেখা যায়, কিন্তু রেনাল পোর্টাল যেটা সেটা মানুষ সহ স্তন্যপায়ী। তাহলে রুই মাছের হেপাটিক রেনাল দুইটাই আছে, আমাদের আছে শুধু এই যে রেনালটা নাই, আমাদের আছে শুধু হেপাটিক। আচ্ছা ঠিক আছে, এখন আসবা এই যে এখানে নিউমোনিয়া যেটা বা প্লুরিস, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এর দুইটার একটাও হার্টের সাথে সম্পর্কিত না। আর হার্টের সাথে সম্পর্কিত যে এখানে কয়েকটা রোগের নাম আছে, এই রোগগুলা দেখবা। অ্যানজাইনার ক্ষেত্রে আসো, অ্যানজাইনা মানে হচ্ছে বুকে ব্যথা, এটা হচ্ছে হৃদ মানে পিণ্ডের সমস্যা জনিত বুকে ব্যথা। এক্ষেত্রে যেটা হয় যে হার্টের ধমনী ব্লক হয়ে যায়, যার জন্য হার্ট এনাফ রক্ত সরবরাহ পায় না, যার জন্য বুকে ব্যথা হয়, এটাই হচ্ছে অ্যানজাইনা, এটাই হচ্ছে অ্যানজাইনা। আচ্ছা এরপরে হার্ট অ্যাটাক আছে, মানে ব্লক আরো বেশি হলে হার্ট অ্যাটাকের দিকে চলে যায়, আরো বেশি হলে হার্ট ফেইলিয়রের দিকে চলে যায়। তাহলে এরপরে হচ্ছে হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে হার্ট ফেইলিয়র। এখানে শুধুমাত্র দেখো এখানে অনেক রিজন আছে, এই রিজনগুলো শুধুমাত্র রিডিং পড়ে যাবে, এগুলো অনেক ডিপ থেকে প্রশ্ন হবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা শেষ, হার্ট অ্যাটাক হার্ট ফেইলিয়র। এরপরে এই যে জায়গাটা এইটা হচ্ছে 3 স্টার, এইখান থেকে যে কোনো সময় পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন টেস্টটা কিসের জন্য ব্যবহৃত হয়, এবং এই প্রত্যেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আসো পেস মেকারের কথা বলতেছে, এই পেস মেকার থেকেই এবছর প্রশ্ন আসছে। তাহলে এখানে এই যে হৃদস্পন্দন, পেস মেকারের কাজ হচ্ছে হৃদস্পন্দনটা কন্ট্রোল করা। হৃদস্পন্দন বেশি হইলে বা কম হইলে, অনিয়মিত হইলে সেটাকে অ্যারিথমিয়া বলে, সেটাকে অ্যারিথমিয়া বলে। যান্ত্রিক পেসমেকার আছে, সেটা কি দিয়ে তৈরি করা হয়, কয়টা তার থাকে, কয়টা তার থাকলে মানে একটা তার থাকলে কোন হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে ঢুকানো হয়, দুইটা থাকলে তিনটা তার থাকলে হৃৎপিণ্ডের কোন কোন প্রকোষ্ঠে ঢুকানো হয়। আচ্ছা এইটা জানার পরে চলে আসবা এখানে কয়েকজন বিজ্ঞানীর নাম, ওপেন হার্ট সার্জারি, কে প্রথম কি কোন বিজ্ঞানী কি করে, এটা আসতে পারে। আচ্ছা এরপরে চলে আসবা বাইপাস সার্জারি। বাইপাস সার্জারির পরে এখানে বেসিকটা জানবা, এনজিওপ্লাস্টি। যেমন এনজিওপ্লাস্টির আগে কিন্তু এনজিওগ্রাম করে, কতটুকু ব্লক আছে সেটা বোঝার জন্য। যখন দেখে যে ব্লক আছে তখন এনজিওপ্লাস্টি করে, এটা হচ্ছে ব্লক সরানোর জন্য। কি কি ধরনের এনজিওপ্লাস্টি আছে এবং কোন এনজিওপ্লাস্টিতে আসলে কোন জিনিসটা করে সেই জায়গাটা। আচ্ছা ওই যে হার্টে রিং পরানো বলি না আমরা, এই রিং পরানোটা কিন্তু এই করোনারি স্টেন্টিং, এই করোনারি স্টেন্টিংটাই হচ্ছে হার্টে রিং পরানো, হার্টে রিং পরানো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এর মাধ্যমে আমাদের আজকের অধ্যায় শেষ করলাম। সময় নাই, নামাজ আছে যাওয়ার জন্য এখন শেষ করতেছি আমি। তাহলে কালকে সকালে হচ্ছে 5 থেকে শুরু করে 12 আমি একটু দেখাই দেবো যে কোনগুলো তুমি পড়বা, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাকো সবাই, আল্লাহ হাফেজ।